আসসালামু আলাইকুম। তো আমরা অনুচিত্রণের পর্ব 2 আমরা পর্ব 1 পড়ছি কি অনুচিত্রণ কাকে বলে, অনুচিত্রণ কখন সমচিত্রণ হবে, অনুচিত্রণের ইমেজ এবং অনুচিত্রণের কার্নেল। তো এই টপিকগুলো আমরা মূলত পড়ে আসছি। সো এখন এই পুরো জিনিসটা যখন আমার জানা হয়ে গেছে অনুচিত্রণ কি, এখন আমি এটার উপপাদ্যগুলোর জাস্ট একটু খেলতে পারবো। তো এখন আসেন উপপাদ্য প্রথমটাতে কি বলা আছে। একেবারে আমরা যে জিনিসটা লাগবে সেটাই বলতেছি, বাট আমার কিছু জিনিস অপ্রয়োজনীয় পড়তে হবে, বিকজ পরীক্ষাতে যেটা আসবে সেটা শিখতে গেলে আমার ছোট ছোট কিছু জিনিস তার আগে শিখে যাওয়া লাগবে। তো সেটার দিক থেকে আমি আপনাদেরকে প্রথমে একটা থিওরি পড়াচ্ছি। এটা আপনাদের সায়েন্স বিউ বইয়ের, অর্থাৎ এই যে এই বইটা একেবারে প্রথম থিওরাম, যেটা হচ্ছে উপপাদ্য 1, যেখানে বলা আছে, যদিও আমার এখানে আমি এটা প্রথমে অ্যাড করি নাই, কিন্তু আমি যখন পরের থিওরিগুলো পড়াতে যাব দেখা যাবে এই থিওরির যে কম্পোনেন্টগুলো, অর্থাৎ এই দুটো লাইন লাগবে। এই দুটো লাইন আমার লাগবে। তো এই দুটো লাইন কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এটা দেখে আমরা পড়তে চলে যাবো। এটা প্রমাণটা লাগবে না, প্রমাণ পরীক্ষায় আসে না কখনো। আপনি জাস্ট এই দুটো লাইন একটু মনে রাখতে হবে। সো এই দুটো কিভাবে আসছে আমরা এটা দেখবো, দেন এগুলো পরবর্তীতে যখন লাগবে আমরা ইউজ করব। তো চলে আসে, আমাদেরকে বলছে কি এখানে, আমাদের বলছে মনে করো জি একটা গ্রুপ, জিও একটা গ্রুপ এবং জি ড্যাশ আরেকটা গ্রুপ। এটার বাইনারি কম্পোজিশন হচ্ছে এটা, আর এটার বাইনারি কম্পোজিশন হচ্ছে স্টার। ওকে, তো দুটি গ্রুপ এবং তাদের আইডেন্টিটি এলিমেন্ট, জি এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই এবং জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই ড্যাশ। তো বলছে তাদের অবেধক উপাদান এই দুটা। এখন এফ যদি জি থেকে জি ড্যাশে একটি অনুচিত্রণ সংজ্ঞায়িত হয়, তার মানে এফটা হচ্ছে কি, এফ হচ্ছে এইরকম একটা অনুচিত্রণ জি থেকে জি ড্যাশে, এইরকম একটা অনুচিত্রণ যদি হয়, তবে দেখাও যে এফ অফ ই, আচ্ছা এই এফ অফ ই এটা কার এলিমেন্ট একটু বলতে পারবেন? যেহেতু এফটা হচ্ছে এভাবে সংজ্ঞায়িত এফ অফ ই, তাহলে ই কোথাকার? ই হচ্ছে জি এর। তাহলে এই যে এফ এর মধ্যে যখন ই কে ইনপুট দিব, আউটপুট যেটা আসবে সেটা নিশ্চয় এই গ্রুপের হবে। তাহলে এইটা আমরা বলতে পারি এটা জি ড্যাশের এলিমেন্ট, রাইট? জি ড্যাশের এলিমেন্ট হবে। তাহলে আমরা এখন দেখাবো এফ অফ, এই যে এই এফ অফ ই, এফ অফ ই তো জি ড্যাশের এলিমেন্ট আমরা শিওর, এবং আমরা দেখাবো যে জি ড্যাশের এলিমেন্ট আর কেউ না, এফ অফ ই মূলত জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্টকেই নির্দেশ করে, সেটা আমরা দেখাবো। তো মনে করি এ বিলংস টু জি। তাহলে জি এ যদি একটা এলিমেন্ট এ থাকে, তাহলে নিশ্চয়ই এটা ইমপ্লাই করে এফ অফ এ বিলংস টু কোথায় বলেন তো? এ জি এর এলিমেন্ট। তো এফ অফ এ তো একটা এফ তো একটা ফাংশন। তো এ এর এলিমেন্টকে যখন ফাংশনে দেই আউটপুটটা কি? কোড ডোমেনে চলে যাবে। তো কোড ডোমেনটা কি? কোড ডোমেনটা হচ্ছে জি ড্যাশ। নিশ্চয়ই আপনারা বুঝছেন, ক্লিয়ার? ওকে, তো এখন আমরা তাহলে লিখতে পারি যে এফ অফ এ, এফ অফ এ হচ্ছে জি ড্যাশের এলিমেন্ট। আপনি পাশে এটা একটু অঙ্কন করে রাখেন, এটা জি, এটা হচ্ছে জি ড্যাশ, এখানে যে চিত্রণটা সেটা হচ্ছে এফ, রাইট? তো এখন এই যে এই জি ড্যাশের এলিমেন্ট গুলা কারা? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা হবে এফ অফ এ, এফ অফ বি। এখানে একটা এলিমেন্ট কিন্তু ই আছে আইডেন্টিটি, আর এখানে একটা এলিমেন্ট কি এফ অফ সি, এখানে একটা এলিমেন্ট আইডেন্টিটি আছে। সো এইটা হচ্ছে ঘটনা। এখন আমাদের এই এফ অফ এ, এফ অফ এর সাথে যদি আমি এখানে কম্পোজিশনটা দিই, কোনো একটা কম্পোজিশন আমি ইউজ করতে চাই, এফ অফ এ কার এলিমেন্ট সেইখানকার কম্পোজিশনটা আমরা ইউজ করব, মাথায় রাখবেন। আমি যদি একটা এলিমেন্টের সাথে কম্পোজিশন করতে যাই, তাহলে এই কম্পোজিশনটা কোন গ্রুপের উপাদান, এই এলিমেন্টটা কোন গ্রুপের, সেইটার যে কম্পোজিশন সেটা ইউজ করতে হবে। তাহলে আমি এফ অফ এর সাথে যদি কম্পোজিশন এনে দিতে চাই, তাহলে কম্পোজিশনটা কি আমি এটা দিব নাকি স্টার দিব? নিশ্চয়ই স্টার দিব, কারণ এফ অফ এটা জি ড্যাশের এলিমেন্ট, সো এখানে স্টার দিব। আর এখানে দিব কার সাথে? এফ অফ এর সাথে ওই গ্রুপের আইডেন্টিটি যদি গুণ করে আসলে ওই এফ অফ এই থাকবে, রাইট? সো ওই পাশে আমি এটাকে লিখতে পারি যে ই ই আর এফ অফ এ, এটা লেখা যায়, নিশ্চয় লেখা যায়। এটা সমান কি লেখা যায়? এফ অফ এ। নিশ্চয়ই আপনারা আইডেন্টিটি এলিমেন্টের বৈশিষ্ট্য থেকে জানেন, একটা গ্রুপ যখন লিখছিলেন তখন আমরা নিশ্চয় লিখছি এ কম্পোজ ই ইকুয়ালস টু ই কম্পোজ এ ইকুয়ালস টু, যদি ই হয় সরি এ হয়, তখন এই ই হচ্ছে তার আইডেন্টিটি, আমরা এটা বলছিলাম, রাইট? সো আমরা এই কথাটা এখানে ইউজ করছি যে এটা জাস্ট ওই গ্রুপের আমরা আইডেন্টিটি এলিমেন্টের বৈশিষ্ট্য অনুসারে লিখলাম।
সো এখন আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা আসলে করবোটা কি, আমরা দেখাবো হচ্ছে যে এফ অফ ই, আমরা দেখাবো কি এফ অফ ই সমান সমান কি এফ অফ ই সমান সমান ই ড্যাশ, রাইট? তো এখন এখান থেকে আমি এইটা অথবা এটা যেটা নিব নেই, আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছে নিতে পারেন। আমি এখন লিখতে পারি এটা সমান ওই যে একবার শেষ আছে এফ অফ এ না, এফ অফ এ, এই এ হচ্ছে কিন্তু জি এর উপাদান, রাইট? তো আমি এর সাথে যদি জি এর আইডেন্টিটি গুণ করি তাহলে আসলে এফ অফ এই থাকে। তাহলে এই জিনিসটা আসলে কি এফ অফ এ, নিশ্চয়ই আপনারা বুঝছেন। তো এখন এইটা যেহেতু একটা অনুচিত্রণ, যেহেতু এফ একটা অনুচিত্রণ, তাহলে সে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করবে। অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি কি, এফ অফ এ এবং এফ অফ ই। এখন দেখেন এখানে ছিল হচ্ছে জি এর এলিমেন্ট গুলোর মধ্যে কম্পোজ। এখন আমি এখানে যেটা লিখছি এফ অফ এ, এটা কিন্তু বাই জি এর না। এফ অফ ই এটাও কিন্তু জি এর এলিমেন্ট না। এফ অফ এও কিন্তু জি ড্যাশের এলিমেন্ট, এফ অফ ইও কিন্তু জি ড্যাশের এলিমেন্ট, রাইট? সো আমরা এখানে যে কম্পোজিশন দিব সেটা হচ্ছে স্টার। আশা করি ক্লিয়ার। বইয়ে এগুলো দেয় নাই, বইয়ে এই স্টার কম্পোজ এগুলো হয়তো দেয় নাই, বাট আপনি আমার থেকে শিখেন, আপনি এই কথাটাই ক্লিয়ার করবেন। আপনি এই এলিমেন্টটা কার, এটা নিশ্চয়ই জি ড্যাশের এলিমেন্ট। এই এলিমেন্টটা কার, নিশ্চয়ই জি ড্যাশের এলিমেন্ট। তাহলে এইখানে যে কম্পোজিশন আসবে সেটা কার কম্পোজিশন আসবে, নিশ্চয়ই জি ড্যাশের কম্পোজিশনই আসবে। এইভাবেই গ্রুপ থিওরি পড়তে হয়, মুখস্থ না ভাই। সো এটা ক্লিয়ার করেন, ওকে? তো এখন আসেন, এখানে আপনি এটা পেলেন। তো এবার এই যে এটা থেকে একটু খেয়াল করেন, এটা থেকে একটু খেয়াল করেন, তাহলে এখানে অথবা এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা আপনি যেটা নেবেন নেন। তাহলে এই পাশে আপনি এটা বসান যে এফ অফ এ কম্পোজিশন ই ড্যাশ, রাইট? তাহলে এখন উভয় পাশ থেকে আমি যদি বাম বর্জন বিধি অ্যাপ্লাই করি বা লেফট ক্যান্সেলেশন ল, লেফট ক্যান্সেলেশন ল দিলে এটা আর এটা বাদ, তাহলে থাকতেছে কি, থাকতেছে ই ড্যাশ ইকুয়ালস টু কি এফ অফ ই, অর্থাৎ দ্যাট ইমপ্লাইজ কি এফ অফ ই ইকুয়ালস টু ই ড্যাশ। খুবই সিম্পল, খুবই সিম্পল ব্যাপার। তাহলে আপনি এবার মাথায় রাখেন, এইটা আপনাকে মনে রাখতে হবে, পরের থিওরি প্রমাণের জন্য এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখন এখানে আর কি কি শিখবো, এখানে আরেকটা টার্ম আছে, এই যে দ্বিতীয় টার্মটা, এই জিনিসটা আমরা এখন এখান থেকে কিভাবে আনা যায় সেটা দেখি। তো দ্বিতীয় টার্মটা শেখার জন্য আমাদের একইভাবে কাজ শুরু করতে হবে। তো এখন আমরা দেখাবো কি, আমরা এখন দেখাবো যে এইটা a ইনভার্স f of a ইনভার্স ইকুয়ালস টু f of a হোল ইনভার্স। তো মনে করি a বিলংস টু g, দ্যাট ইমপ্লাইজ a ইনভার্স বিলংস টু g, কারণ g একটা গ্রুপ। g যদি গ্রুপ হয় তাহলে অবশ্যই সে বিপরীত অস্তিত্ব বিধি মেনে চলে। সো a যদি g এর উপাদান হয় তাহলে নিশ্চয়ই a ইনভার্সও কি g এর উপাদান হবে। এবং যেন যেন এখানে আমরা লিখতে পারি a কম্পোজ a ইনভার্স, a কম্পোজ a ইনভার্স ইকুয়ালস টু a ইনভার্স কম্পোজ a ইকুয়ালস টু g এর অবেদক উপাদান। নিশ্চয়ই এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটা হচ্ছে অবেদকের অস্তিত্ব বিধি। আর এটা হচ্ছে আপনার কি ইনভার্স থাকার কারণে, ইনভার্স বা এক্সিস্টেন্স অফ ইনভার্স এর কারণে আমরা a g এ ধরছি, a ইনভার্স g তে অটোমেটিক্যালি থাকতে বাধ্য, কারণ g হচ্ছে কি গ্রুপ, রাইট? তো এখন আমরা অনুচিত্রণটা ব্যবহার করব। তাহলে অনুচিত্রণটা কি, f a কম্পোজ a ইনভার্স ইকুয়ালস টু f a ইনভার্স কম্পোজ কি a। তাহলে দেখেন এটার মান কি ছিল, এটার মান আর এটার মান কিন্তু ই ছিল, তাহলে সমান সমান কি f অফ ই লিখতেই পারি, রাইট? তো এখন এখান থেকে আপনি এইটা অথবা এইটা, এইটা অথবা এটা যেটাই নেন, তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ f অফ a। এবার দেখেন f অফ এটা কার এলিমেন্ট, f অফ a কিন্তু আর g এর এলিমেন্ট না, f অফ a হচ্ছে g ড্যাশের এলিমেন্ট, রাইট? f অফ a কার এলিমেন্ট, g ড্যাশের এলিমেন্ট। তো আমরা এখানে যে কম্পোজিশনটা আনবো সেই কম্পোজিশনটা কার কম্পোজিশন দিব, নিশ্চয়ই g ড্যাশের কম্পোজিশন। তাহলে এখানে g ড্যাশের কম্পোজিশন, তাহলে এখানে হবে কি f অফ a ইনভার্স, রাইট? ইকুয়ালস টু আমি এইটা লিখবো f অফ e। বুঝতে পারছি? এখন এটা যদি বুঝতে পারি, এবার আমরা এইটা আর এইটা, যে এটা লিখলে এটা লিখবেন, এই যে এটা লিখলে এটা লিখবো, তাই তো? তো এখন এই f অফ e সমান কি, f অফ e সমান আমরা তার আগেরটাতে পড়ছি e ড্যাশ, f অফ e সমান তার আগের থিওরিটাতে পড়ছে কি e ড্যাশ, অর্থাৎ এক নম্বরে পড়ছে e ড্যাশ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা সমান, যে এটা ইমপ্লাই করবে f অফ a কম্পোজ f অফ a ইনভার্স
ইকুয়ালস টু, আমি এটা যখন লিখছি এটা হয়েছে, তো আমি যদি এই পাশটা বিবেচনা করি, এই যে এইটাও বিবেচনা করি এট এ টাইম, তাহলে ইকুয়ালস টু হবে এফ অফ এ ইনভার্স কম্পোজ এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ ই, রাইট? তো এফ অফ ই দ্যাট মিনস কি ই ড্যাশ, ই ড্যাশ। এখন দেখেন এই লাইনের যে উপাদানগুলো আছে, এই লাইনের যে উপাদানগুলো আছে, এই লাইনের কোনো উপাদান কি, এই লাইনের কোনো উপাদান কি জি এর উপাদান নাকি সবগুলো উপাদান জি ড্যাশের? বলেন তো। এই যে এইটা কার? জি ড্যাশের। এটা কার? জি ড্যাশের। এটা কার? জি ড্যাশের। এটাও জি ড্যাশের, এটাও জি ড্যাশের। তাহলে এখন আপনি জি ড্যাশের যে এলিমেন্টগুলো পাইলেন, তো জি ড্যাশের এলিমেন্ট এটাকে ধরেন পি, এটাকে ধরেন হচ্ছে কি কিউ, তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্ট ই ড্যাশ। এখন আমরা এইরকম একটা কথা বলছিলাম, পি কম্পোজ কিউ ইকুয়ালস টু কিউ কম্পোজ পি ইকুয়ালস টু যদি ই হয়, পি কম্পোজ কিউ ইকুয়ালস টু কিউ কম্পোজ পি ইকুয়ালস টু যদি অবেদক হয়, তাহলে নিশ্চয়ই এরা পরস্পরের কি ইনভার্স, নিশ্চয়ই এরা পরস্পরের কি ইনভার্স। তাহলে এখন দেখেন এই যে এফ অফ এ কম্পোজ এফ অফ এ ইনভার্স ইকুয়ালস টু এফ অফ এ ইনভার্স কম্পোজ এফ অফ এ, অর্থাৎ এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ ইকুয়ালস টু আইডেন্টিটি। যদি হয় নিশ্চয় এরা পরস্পরের কি ইনভার্স, এরা পরস্পরের ইনভার্স। তাহলে এরা পরস্পরের যেহেতু ইনভার্স, আমরা এখন এখান থেকে কি লিখতে পারবো বলেন তো? তো এখন আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এইটার ইনভার্স হচ্ছে, এটার ইনভার্স হচ্ছে কি এইটা, অথবা এইটার ইনভার্স হচ্ছে এইটা। আমাদের লিখতে হবে কোনটা? এইটার ইনভার্স সমান এইটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ এফ অফ এ এর ইনভার্স, এর ইনভার্স বলতে এই যে এইটা, রাইট? তাহলে এফ অফ এ এর ইনভার্স ইকুয়ালস টু নিশ্চয়ই এইটা, যেহেতু এইটা সমান ই আসছে, তাহলে এফ অফ এ ইনভার্স। তো আমাদের এটাই দেখাইতে বলছে যে, অর্থাৎ আমরা লিখতে পারি এফ অফ এ ইনভার্স ইকুয়ালস টু এফ অফ এ এর হোল ইনভার্স। আশা করি এইটাও বুঝতে পারছেন। সো এই কথাগুলো একটু মনে রাখতে হবে, আমাদের এই দুটো বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা পরের যখন থিওরিটা পড়বো আমাদের এই দুটো জিনিস লাগবে। দুটো জিনিস কি কি? নাম্বার ওয়ানে আমরা বলছিলাম হচ্ছে যে এফ অফ ই ইকুয়ালস টু ই ড্যাশ, এবং নাম্বার টুতে আমরা বলছিলাম হচ্ছে এফ অফ এ ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এ এর হোল ইনভার্স। আমাদের এটাই দেখাইতে বলছে, রাইট? এই দুইটা জিনিস আমরা খুব ভালো করে মনে রাখবো, এবং আমাদের পরের থিওরিগুলোতে এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে প্রয়োজন পড়বে। তো তারপরের থিওরি হচ্ছে এই বইয়েরই, আমাদের এটা হচ্ছে সায়েন্স ভিউ বইয়ের উপপাদ্য 2। এখানে বলছে কি, এখানে বলছে যে এফ হচ্ছে জি থেকে জি ড্যাশে একটি অনুচিত্রণ। এখন জি ড্যাশের পরিচয়গুলো তো আপনাকে বারবার বলবে না, এখানে গ্রুপ থিওরিতে একটা সমস্যা বলতে এটা হচ্ছে গ্রুপ থিওরির একটা মানে বৈশিষ্ট্য, যেখানে ওরা পিছনে যে কথাগুলো বলে আসে এগুলো সামনের দিকে শো করে না, তখন ওইগুলো হচ্ছে জক্সটা পজিশন, যেটা আসলে আছে কিন্তু আমরা ফিল করব, আমরা দেখবো না, বইয়ের মধ্যে লেখা থাকবে না। তো এই কারণে অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে কাল্পনিক জিনিসপাতি। তো কাল্পনিক ব্যাপারগুলোকে আপনি সবসময় কল্পনা রাখতে হবে, ভুলে গেলে চলবে না, ঠিক আছে? সো এখানে এই জি হচ্ছে এরকম, জি হচ্ছে একটা গ্রুপ, মনে করো এটা হচ্ছে কমাই বা এটা হচ্ছে এই কম্পোজিশনের গ্রুপ, আর জি ড্যাশ হচ্ছে এই যে এই স্টার কম্পোজিশনের গ্রুপ। তাহলে এই দুটা গ্রুপের মধ্যে একটা অনুচিত্রণ, সেটা হচ্ছে এফ। তাহলে এই এফটা ডিফাইন করা হয়েছে, এফ হচ্ছে জি থেকে জি ড্যাশে, রাইট? তো এখন অনুচিত্রণ হয়, তবে জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব, জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব বলতে কারা? দেখো আমরা একটু আগে দেখছিলাম এটা ছিল জি, এ বি সি, এখানে ই আছে নিশ্চয়ই, তাহলে এখানে হচ্ছে জি ড্যাশ, এখানে এফ অফ এ আছে, এফ অফ বি আছে, ধরো এখানে হচ্ছে এফ অফ সি আছে, এখন এখানে আছে ধরো ই ড্যাশ আছে, ঠিক আছে? এটা জি, এটা জি ড্যাশ, এদের মধ্যে যে অনুচিত্রণ সেটা হচ্ছে আমার এফ, রাইট? তো এখন আমাকে বলছে কি, আমাকে বলছে যে জি থেকে জি ড্যাশে একটা অনুচিত্রণ যদি এফ হয়, তবে এর অনুচিত্রিক ইমেজ, তাহলে ইমেজ কারা? দেখো এর ইমেজ হচ্ছে এফ অফ এ, বি এর ইমেজ এফ অফ বি, সি এর ইমেজ কি এফ অফ সি, আর ই এর ইমেজ নিশ্চয় আমরা জানি ই ড্যাশ। আমরা একটু উপর দেখে পড়ে আসছি এফ অফ ই ইকুয়ালস টু ই ড্যাশ, রাইট?
সো আমরা এখানে বুঝতে পারতেছি যে এই যে এই জি গ্রুপের উপাদানগুলোর ইমেজ হচ্ছে জি ড্যাশের উপাদানগুলো, রাইট? সবসময় এটা হইতে পারে, নাও হইতে পারে, বাট এই গ্রুপের উপাদানগুলো আসবে, এই গ্রুপের উপাদান থেকে আসবে হচ্ছে ইমেজগুলো, রাইট? তো অনুচিত্রিক ইমেজ এগুলা এগুলা। তো এখন এগুলো নিয়ে যদি একটা সেট গঠন করি, এগুলো নিয়ে যদি একটা সেট গঠন করি, তাহলে এই সেটটা এই জি ড্যাশের কি একটা উপগ্রুপ হবে না? আপনারা নিশ্চয়ই জানেন যদি এটা এক এক ফাংশন হয় তাহলে এখানে সেটের সবগুলো উপাদান আমি পাবো, সবগুলো উপাদানকে আমি এই গ্রুপের উপাদানে কি পাবো, ইমেজ হিসাবে পাবো। তো সবগুলো উপাদান নিয়ে যদি আমি পেয়ে যাই তাহলে সেটা নিশ্চয়ই পুরাটা জি ড্যাশকে নির্দেশ করবে। তো জি ড্যাশ তো ভাই জি ড্যাশের একটা উপগ্রুপ, আপনারা জানেন যে প্রত্যেকটা গ্রুপ তার নিজের একটা উপগ্রুপ। তাহলে জি ড্যাশের একটা উপগ্রুপ, এটা হচ্ছে অপকৃত উপগ্রুপ, আমরা উপগ্রুপ টপিকে পড়ে আসছি। সো আমরা এটাই বলতে চাইতেছি যে এই গ্রুপ থেকে উপাদানগুলো নিয়ে যে ইমেজগুলো পাবো, এই ইমেজের যে একটা সার্ট হবে বা ইমেজের যে একটা সেট হবে, ওই সেটটা একটা গ্রুপ ফর্ম করবে। সেটা কার গ্রুপ হবে? সেটা হচ্ছে জি ড্যাশের উপগ্রুপ হবে। আমাদের এই কথাটাই আসলে প্রমাণ করতে বলছে। আশা করি আপনারা প্রশ্ন বুঝছেন ভাই। এই যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটা প্রশ্ন বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রশ্ন বুঝে যান তাহলে এটার অ্যান্সার খুবই সহজ। আপনি বুঝতে পারছেন যে এই যে এখানে যে উপাদানগুলো তাদের যে ইমেজগুলো পাবো, ওই ইমেজের সেটটা জি ড্যাশের একটা উপগ্রুপ হবে। তাহলে আপনি ক্লিয়ার যে এই উপাদানগুলো হচ্ছে জি ড্যাশের। জি ড্যাশের উপাদান সেট নিয়ে গঠিত হলে ওইটা জি ড্যাশেরই তো উপগ্রুপ হওয়ার চান্স আছে। তো আমরা দেখবো উপগ্রুপ হওয়ার জন্য কি কি দেখাইতে হয়। আমাকে দেখাইতে হবে যে এ বি যদি জি এ থাকে, এ বি যদি জি এ থাকে তাহলে এফ অফ এ কম্পোজ বি এটা কিন্তু জি ড্যাশে থাকবে, রাইট? আপনাকে দেখাইতে হবে কি উপগ্রুপ প্রমাণের জন্য। আমি উপগ্রুপ চ্যাপ্টারে পড়ে আসছি যে এ বি বিলংস টু এইচ যদি হয়, এ বি ইনভার্স বিলংস টু এইচ হলে আমরা এইচ কে উপগ্রুপ বলছি। মনে আছে? নিশ্চয় মনে আছে। এ বি যদি এইচ এ থাকে, এ বি ইনভার্সটাও যদি এইচ এ থাকে তাহলে এইচটা হচ্ছে উপগ্রুপ হবে জি এর, রাইট? তো এখন দেখেন আমরা এই যে এ বি বিলংস টু জি, তাহলে এফ অফ এ বি এটা নিশ্চয়ই জি ড্যাশে। তো এফ অফ এ কম্পোজ বি জি ড্যাশে আছে। তো এখন এবার আমরা দেখাবো কি, আমরা দেখাবো এফ অফ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এফ অফ জি। এফ অফ জি বলতে কাকে বোঝায়? এফ অফ জি বলতে বোঝায় হচ্ছে এই গ্রুপের যে উপাদানগুলো, এই গ্রুপের যে উপাদানগুলোকে আমি নিচ্ছি তাদের যে ইমেজগুলো, এই ইমেজের সেটটাকে আমরা বলছি এফ অফ জি। তো এই কথাটাই, এই যে এফ অফ জি হচ্ছে কি ইমেজের সেট, তাহলে এফ অফ জি হচ্ছে কি ইমেজগুলোর সেট। মানে এই যে এফ অফ জিতে এটা 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 আছে, রাইট? তো এই যে এইটা যদি এটার মধ্যে থাকে তাহলে আমরা নিশ্চয় বলবো কি এফ অফ জি একটা উপগ্রুপ। ক্লিয়ার? তাহলে এফ অফ জি কে আমরা কি বলবো? উপগ্রুপ বলবো। এই কন্ডিশনটা দেখাইতে পারলে তাহলে উপগ্রুপ দেখানোর কন্ডিশন হোল্ড হয়ে গেল। তাহলে উপগ্রুপ দেখানোর জন্য আমরা এই কাজটাই করবো এখন। ওকে, তাহলে এখন আমরা প্রথমে এই এফ অফ জি কে একটু ডিফাইন করে নিই। এফ অফ জিটা কেমন? এফ অফ জিটা নিশ্চয় এরকম যে এফ অফ জি ইকুয়ালস টু এ ড্যাশ। এই ড্যাশটা কার উপাদান? এই ড্যাশটা হচ্ছে জি ড্যাশের উপাদান, রাইট? জি ড্যাশের উপাদান, এই ড্যাশ হচ্ছে জি ড্যাশের উপাদান। তো এখন এই এ ড্যাশটা কেমন? যেন এফ অফ এ ইকুয়ালস টু হচ্ছে এ ড্যাশ। তো ফর অল এ বিলংস টু জি, অর্থাৎ জি এর উপাদানগুলো থেকে আমরা এ নিব, বি নিব, সি নিব, এরকম এবিসি যাই নিব তাদেরকে আমরা এ দ্বারা ডিনোট করছি। তো এই এগুলো এফ অফ জি ড্যাশের একটা উপাদানকে নির্দেশ করবে, সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। এটা হচ্ছে জি, হচ্ছে কি জি ড্যাশ, রাইট? তো এফ অফ জি হচ্ছে, ধরেন এটার মধ্যে আরেকটা ছোট সেট, সেটা হচ্ছে এফ অফ জি। তো এফ অফ জি কোথায় আছে? জি ড্যাশের ভিতরে আছে না? এই যে আমরা তাই লিখছি যে আমাদের এফ অফ জিটা হচ্ছে জি ড্যাশের উপাদান, কিছু সংখ্যক উপাদান আসবে, ওইগুলো আসবে যেগুলো এই যে এখান থেকে একে নিয়ে এটার ভিতরে মানগুলো পাবে। ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে অনুচিত্রণ এফ, তাহলে এফ এখান থেকে এ নিবে, এখান থেকে যে ইমেজগুলো পাবে সেই ইমেজের সেটটা হচ্ছে এটা, এই সেটটা হচ্ছে আমরা এফ অফ জি বলছি। সো এই কথাটাই আমরা এখানে এইভাবে গাণিতিকভাবে দেখাইতে পারি। গাণিতিকভাবে এই কথাটাই এখানে দেখানো হলো। ঠিক আছে? তো এখন আমরা এটা ডিফাইন করলাম। এখন আমরা লিখতে পারি এ বি বিলংস টু জি, যেন এ বি বিলংস টু জি যেন এফ অফ এ
এবং এফ অফ বি বিলংস টু জি ড্যাশ। আরো ধরি এফ অফ এ ইকুয়ালস টু এ ড্যাশ এবং এফ অফ বি ইকুয়ালস টু বি ড্যাশ। এ ড্যাশ বি ড্যাশ এগুলো কিন্তু জি ড্যাশের উপাদান, রাইট? তো এই জি ড্যাশের উপাদান এবং তারা কিন্তু এফ অফ জি এর উপাদান। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা কি দেখাবো, আমরা যেহেতু এফ অফ এ হচ্ছে এই এফ অফ জি এর এলিমেন্ট, এফ অফ বিও কিন্তু এফ অফ জি এর এলিমেন্ট, কারণ এখান থেকে এ নিচ্ছি, এটার যে ইমেজটা সেই ইমেজের সেটটা হচ্ছে এফ অফ জি। তাহলে এখানের এ নিলে এফ অফ এটা নিশ্চয়ই এই ইমেজের সেটের মধ্যে পাবো। আবার এখান থেকে বি নিলে সেই বি এফ অফ বি নিশ্চয়ই এই ইমেজের সেটের মধ্যে পাবো। তো আমি এই ইমেজের সেটের ভিতরে পাবো, সেটা কি এট এ টাইম জি ড্যাশের মধ্যে পাবো না? অবশ্যই পাবো। সেই কথাটাই আমরা এখানে বলছি যে এফ অফ এ এফ অফ বি বিলংস টু জি ড্যাশ। তো এফ অফ এ এফ অফ বি বিলংস টু জি ড্যাশ, আমরা এটাও তো বলতে পারি এফ অফ এ এফ অফ বি বিলংস টু এফ, আমরা এখানে এটা বলতে পারি সরাসরি, আমরা এটা না বলে সরাসরি আমরা এখানে লিখতে পারি এফ অফ জি, এটা বলতে পারি। এফ অফ জি কেন বলছি, এটা জি ড্যাশে তো আছেই, এফ অফ জি তেও থাকবে, কারণ এখান থেকে আমরা ইমেজ নিচ্ছি, এ নিচ্ছি, এর ইমেজগুলো নিচ্ছি। সো ইমেজগুলো জি ড্যাশে তো অবশ্যই আছে, কিন্তু আমরা এফ অফ জি যে সেটটা ডিফাইন করছি সেই সেটের মধ্যে অবশ্যই থাকবে, কারণ এরা হচ্ছে কি এই বি ড্যাশ এ ড্যাশ, এরা হচ্ছে কার, এরা হচ্ছে এ আর বি এর ইমেজ। সো আমরা এখন দেখাবো কি, আমরা এখন দেখাইতে হবে যে এ প্রাইম বি প্রাইমের ইনভার্স, সরি এ প্রাইম বি প্রাইমের ইনভার্স বিলংস টু কি এফ অফ জি, এটা দেখাইতে হবে আমরা, রাইট? এটা দেখাইতে হবে। তো আমরা এখন দেখি এই জিনিসটা আসলে এই এফ এফ জি এর মধ্যে পাওয়া যায় কিনা। তো এটাই আমরা এখন দেখাবো। তাহলে এখন এটা দেখাইতে পারলেই তো আমরা বুঝতে পারছি এই যে এফ অফ জি একটা উপগ্রুপ, রাইট? যেহেতু এ ড্যাশ এবং বি ড্যাশ এফ অফ জি তে আছে, এই যে এটাই তো এ ড্যাশ, এটাই তো বি ড্যাশ, তাহলে এ ড্যাশ বি ড্যাশ এফ অফ জি তে আছে, এ ড্যাশ বি ড্যাশ এফ অফ জি তে আছে। তাহলে আমরা কি বলছিলাম, আমরা বলছি উপগ্রুপ প্রমাণের জন্য এ পি বিলংস টু এইচ, যদি এ পি ইনভার্স বিলংস, এটা হচ্ছে উপগ্রুপ প্রমাণের মৌলিক উপপাদ্য 2, উপগ্রুপের উপপাদ্য 2 আমরা এটা পড়ছি। এটা হচ্ছে ওয়ান ওয়ে মেথড। আপনি উপগ্রুপ চ্যাপ্টারে গেলে ওয়ান ওয়ে মেথডটা নিশ্চয় পাবেন। এই যে এটা যদি এইচ হয় বলে আমরা জানি এইচ হচ্ছে উপগ্রুপ, রাইট? এইচ উপগ্রুপ। তো এখন দেখেন এই যে এ ড্যাশ বি ড্যাশ এফ অফ জি তে আছে, তাহলে এই যে এ ড্যাশ বলতে প্রথম উপাদান আর বি ড্যাশ হচ্ছে দ্বিতীয় উপাদান, তাহলে এ ড্যাশ বি ড্যাশ এইচ আছে, মানে এফ অফ জি তে আছে। তাহলে এই এ ড্যাশ বি ড্যাশ এর ইনভার্স, এই যে এ ড্যাশ এ বি এর ইনভার্স, প্রথমটা দ্বিতীয়টার ইনভার্সও যদি ওই একই সেটের মধ্যে থাকে তাহলে সেই সেটটা হবে একটা উপগ্রুপ, রাইট? তো আমরা এখন এটা দেখাবো। তো এখন এ ড্যাশ বি ড্যাশের ইনভার্স আসলে কি দেখি আমরা, হ্যাঁ? তো এ ড্যাশ এবং বি ড্যাশ এটা কোথাকার এলিমেন্ট বলেন তো? এ ড্যাশ এবং বি ড্যাশ নিশ্চয়ই এফ অফ জি এর এলিমেন্ট তথা জি ড্যাশের এলিমেন্ট। তাহলে এখানে যদি আমি কোনো কম্পোজিশন ইউজ করতাম তাহলে নিশ্চয়ই আপনারা বুঝছেন আমি এখানে কোন কম্পোজিশনটা ইউজ করতে পারতাম, বইয়েটা ইউজ করে নাই, আমরা করব এ ড্যাশ কম্পোজ বি ড্যাশ ইনভার্স। কেন করছি এটা? কারণ আমরা ওই জি ড্যাশটার মধ্যে যে কম্পোজিশন নিয়েছি সেটা হচ্ছে স্টার। এখানে অবশ্যই নেই, আপনি যদি উপরে আগে সেটটা ডিফাইন করে দেন যে জি এইটা এবং জি ড্যাশ এইটা, তাহলে এখানে কম্পোজিশনটা আপনি ইউজ করবেন। তাহলে আপনি আগে বলে নেবেন যে জি হচ্ছে এটা, জিটা হচ্ছে এটা, তাহলে আমি কম্পোজিশন ইউজ করলে ব্যাপারটা ভালো দেখাবে, ঠিক আছে? ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ ড্যাশ মানে কি, এ ড্যাশ মানে হচ্ছে এফ অফ এ, বি ড্যাশ মানে কি, বি ড্যাশ মানে হচ্ছে এফ অফ বি, তাহলে এটা হবে এফ অফ বি, তার উপরে আবার ইনভার্স আছে, তাহলে আপনি এখানে কি লিখবেন, এখানে হচ্ছে এফ অফ বি তার উপরে আবার ইনভার্স, এই যে ইনভার্স, তাহলে এটার উপরে আবার ইনভার্স, রাইট? এখন আপনি একটু আগে দেখে আসছিলেন যে এফ অফ বি হোল ইনভার্স ইকুয়ালস টু এফ অফ বি ইনভার্স, আগে একটু আগে আমরা দেখে আসছি এটা আগের থিওরিটাতে। সো আমরা এখান থেকে লিখতে পারি এফ অফ এ আর এদিকে হচ্ছে এফ অফ বি ইনভার্স, নিশ্চয়ই। তো এখানে যে কম্পোজিশন এটা হচ্ছে জি ড্যাশের কম্পোজিশন, স্টার আমরা ব্যবহার করব। তো এটা যেহেতু এটা সমচিত্রণ, তাহলে সে নিশ্চয়ই অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ এ কম্পোজ বি ইনভার্স, এটা লিখতে পারি।
এটা লিখতে পারি। আর এখানে যদি কম্পোজিশন ইউজ করি এখানে স্টার হবে, কারণ এটা অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি। যেহেতু এফ সমচিত্রণ বা এফ হচ্ছে অনুচিত্রণ, সরি এফ যেহেতু অনুচিত্রণ, তাহলে সে এই অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করছে। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি যেহেতু এফ অনুচিত্রণ। তাহলে এখন আমরা এখান থেকে একটু দেখি, এই যে এই এলিমেন্টটা কি কোনোভাবে জিতে আছে কিনা একটু দেখেন, আছে কিনা, এই এলিমেন্টটা কি জিতে আছে কিনা। এটা যদি থাকে তাহলে আমরা বলতেই পারি যে এইটা এফ অফ জি। কেন? দেখেন এটা জিতে আছে, এটাকে আমরা সরাসরি লিখে ফেলবো এফ অফ জি। কেন লিখবো এবার একটু খেয়াল করেন, যেহেতু এখানে একটু কারণটা ব্যাখ্যা করি। এ বিলংস টু জি, এটা আমরা একবার প্রথমে ধরে নিছি। বি বিলংস টু জি, এইটাও আমরা ধরে নিছি। তো এ বি বিতে আছে, এ বি জিতে আছে। তো বি যদি জিতে থাকে এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে বি ইনভার্স বিলংস টু জি, কারণ জি একটা গ্রুপ। তাহলে এইটা জিতে আছে, তাহলে এটা ইমপ্লাই করে কি বি ইনভার্স তো জিতে আছে, কারণ বি যেহেতু জিতে থাকবে বি ইনভার্স অবশ্যই জিতে থাকবে। এটার কারণ কি? কারণ হচ্ছে জি বি দা গ্রুপ। তো জি যেহেতু গ্রুপ, তাহলে যার মধ্যে যদি কোনো উপাদান থাকে তার অবশ্যই ইনভার্সটাও তার মধ্যে থাকবে। এটা হচ্ছে গ্রুপের বৈশিষ্ট্য, একটা ইনভার্স, এক্সিস্টেন্স অফ ইনভার্স। তাহলে আমরা এবার কি বলতে পারি, এই যে এই জিনিসটা বিলংস টু জি, তাহলে এটা যদি জি হয় তাহলে আমরা এখানে জি বসাই দিতে পারি। তাহলে এটা বিলংস টু জি, তাহলে এইটার মধ্যে আছে, দ্যাট ইমপ্লাইজ অর্থাৎ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু জি। তো এই যে এটা যেহেতু জিতে আছে আমি এখানে বসাই দিলাম জি, তাহলে এটা হচ্ছে এফ অফ জি। তাহলে আমরা এখন কি দেখালাম, যে এটা যেহেতু এরকম আসছে, দ্যাট ইমপ্লাইজ কি এ ড্যাশ বি ড্যাশ ইনভার্স বিলংস টু এফ অফ জি। তাহলে এখন এটা কি উপগ্রুপ প্রমাণের আমাদের কি ওয়ান ওয়ে মেথড না? উপগ্রুপ প্রমাণের ওয়ান ওয়ে মেথড। তাহলে আমরা অর্থাৎ বলতে পারি কি, অর্থাৎ ইহা নির্দেশ করে এফ অফ জি হলো জি ড্যাশের এটা হচ্ছে উপগ্রুপ প্রমাণের মৌলিক উপপাদ্য। এটা আমরা বলছিলাম হচ্ছে ওয়ান ওয়ে মেথড। সো আপনি উপগ্রুপ চ্যাপ্টারের ওয়ান ওয়ে মেথড দেখে আসলে এই জিনিসটা আসলে আপনার জন্য কোনো ব্যাপারই না। আমরা পরের থিওরিতে চলে যাই। পরের থিওরিটা হচ্ছে 3 নাম্বার থিওরি। এটাতে বলছে যে এফ জি একটি অনুচিত্রণ। এখানে আসলে একটু ভুল আছে, বলতে প্রশ্নটা একটু ঠিকঠাক উঠে নাই। আমি প্রশ্নটা একটু ঠিক করি, তারপর আপনাদেরকে বলছি। আচ্ছা, তো এই প্রশ্নটা হচ্ছে এই যে এই জায়গাটাতে একটু ভুল আছে। এখানে লেখা ছিল এরকম এফ জি থেকে জি ড্যাশ। ওকে, তো এফ জি থেকে জি ড্যাশ একটি অনুচিত্রণ হয়, তবে কার্নেল অফ এফ জি এর একটি অব্যয় গ্রুপ বা নরমাল সাবগ্রুপ হবে। তো নরমাল সাবগ্রুপ হওয়ার ক্রাইটেরিয়া কি? নরমাল সাবগ্রুপ হওয়ার জন্য তাকে আগে উপগ্রুপ হওয়া লাগবে। তাহলে নরমাল সাবগ্রুপ হওয়ার জন্য আমরা আগে দেখাবো সে একটা উপগ্রুপ দেখানোর পরে নরমাল সাবগ্রুপ দেখানোর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে জি এর একটা উপগ্রুপ এইচ। হ্যাঁ, জি এর একটা উপগ্রুপ কি, এই যে জি কম্পোজিশনের একটা উপগ্রুপ হচ্ছে এইচ কম্পোজিশন, রাইট? তো এখন এই জি এর উপগ্রুপ যদি এইচ কম্পোজিশন হয়, এই উপগ্রুপটাকে নরমাল বলা হবে, জি এর নরমাল সাবগ্রুপ বলা হবে যদি x বিলংস টু জি এর জন্য x বিলংস টু জি এবং a বিলংস টু বা h বিলংস টু h এর জন্য x ইনভার্স বিলংস টু h হয়। এটা আপনারা নিশ্চয়ই অব্যয় গ্রুপ যখন পড়ছেন বা নরমাল সাবগ্রুপ যখন পড়ছেন তখন এই জিনিসটা পড়ে আসছেন। তো নরমাল সাবগ্রুপ প্রমাণ করার শর্ত ছিল কি, যে যদি যে H একটা উপগ্রুপ,
এইচ একটা উপগ্রুপ, এটা হওয়ার পরে যদি এইটা তার মধ্যে থাকে, এইটা তার মধ্যে থাকে, তবে এই এইচটাকে আমরা বলবো কি নরমাল সাবগ্রুপ, বা আমরা যেটাকে বলি হচ্ছে অব্যয় উপগ্রুপ। আশা করি ক্লিয়ার। তো আমরা এখন প্রথমে দেখাবো কি, আমরা প্রথমে দেখাবো এই এইচ বলতে কি, এখানে এইচ বলতে আমাদের এখানে বলছে কার্নেল অফ এফ, কার্নেল অফ এফ। তাই কার্নেল অফ এফ প্রথমে দেখাবো জি এর একটি উপগ্রুপ, তারপরে আমরা দেখাবো ওই কার্নেল অফ এফ যেটা, সেইটাকে আমরা দেখাবো হচ্ছে কি একটা অব্যয় গ্রুপ। তাহলে অব্যয় গ্রুপ দেখার জন্য আমরা এটা দেখাবো, আর কার্নেল অফ এফ যে একটা উপগ্রুপ সেটা দেখানোর জন্য আমরা উপগ্রুপ হওয়ার যে উপপাদ্য, যে আমরা দেখাবো যে এ বি বিলংস টু কে ই আর অফ এফ, দেন এ বি বিলংস টু কে ই আর অফ এফ। তাহলে এটা দেখাই দিতে পারলেই আমরা বুঝতে পারবো কার্নেল অফ এফ হচ্ছে কি উপগ্রুপ কার, জি এর। কারণ কার্নেল অফ এফ কই থাকে, জি গ্রুপ, জি সেটের মধ্যে থাকে। সো আমরা এটা দেখাবো হচ্ছে কি সে উপগ্রুপ। আর এটা দেখানোর পরে আমরা এটা দেখাবো, তখন বলবো হচ্ছে এই যে এরপর দেখাবো কি, এরপর দেখাবো যে এক্স বিলংস টু জি আর এইচ বিলংস টু কে ই আর অফ এফ, দেন আমরা দেখাবো এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু কে ই আর অফ এফ, দেন আমরা বলতে পারবো যে কার্নেল অফ এফ একটি অব্যয় উপগ্রুপ। তাহলে আমাদের দুটো জিনিস দেখাইতে হবে, একটা হচ্ছে প্রথম উপগ্রুপ দেখাইতে হবে, তারপরে সে যদি উপগ্রুপ হয় তার মধ্যে এইটা যদি হোল্ড করে তাহলে সে হচ্ছে অব্যয় উপগ্রুপ। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা প্রথমে একটু কার্নেল অফ এফ যেটা, তাহলে প্রথমে ধরি কে ই আর এফ ইকুয়ালস টু কে, এটা আমরা ধরে নিলাম। কে একটা কি, কে হচ্ছে একটা সেট আমরা ধরে নিলাম। তো এই সেটটা ডিফাইন করি এখন। কার্নেলের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি, কার্নেল কে বলেন তো? কার্নেল হচ্ছে এই হচ্ছে জি গ্রুপ আর এই হচ্ছে জি ড্যাশ গ্রুপ। তো কার্নেল হচ্ছে এখানে যদি ই ড্যাশ হচ্ছে জি ড্যাশের আইডেন্টিটি হয়, তাহলে এই যে এ এর ইমেজ যদি এফ অফ এ যদি ই ড্যাশ হয়, বি এফ অফ বি এটাও যদি ই ড্যাশ হয়, তবে আমরা এই এ আর বি কে বলবো হচ্ছে কার্নেল অফ এফ, রাইট? কার্নেল অফ এফ। তার মানে এই অনুচিত্রণের মধ্যে জি গ্রুপের যে সকল উপাদানের ইমেজ হচ্ছে জি ড্যাশ গ্রুপের আইডেন্টিটি, ওই সকল উপাদানকে নিয়ে যে সেট পাওয়া যায় সেই সেটটা হচ্ছে একটা কি কার্নেল। তাহলে কার্নেলটা কোথায় থাকে? জিতে থাকে। তাহলে কার্নেলের যে সেট এ আর বি একটা সেট আমরা পেলাম, এই সেটটা হচ্ছে আমাদের কে, রাইট? তো এখন আমরা দেখাবো এই সেটটা একটা কি উপগ্রুপ, এরপরে দেখাবো এটা একটা নরমাল সাবগ্রুপ। খুবই সুন্দর করে আমরা প্রশ্ন বুঝে গেছি। এবার প্রশ্ন বোঝার জন্য আমরা প্রথম দেখাবো উপগ্রুপ, তারপর দেখাবো এটা নরমাল সাবগ্রুপ। তাহলে আগে উপগ্রুপ দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা আগে এটাকে উপগ্রুপ দেখাই। কাকে? এই কে কার্নেল অফ এফ কে আমরা কি ধরে নিছি? কে ধরে নিছি। তাহলে সংজ্ঞা অনুসারে এই কার্নেলটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, কে সেটটা হচ্ছে এক্স বিলংস টু জি, যেন এক্স গুলো কেমন, ফর অল এক্স এফ অফ এক্স ইকুয়ালস টু কি ই ড্যাশ। ই ড্যাশটা কি? ই ড্যাশটা হচ্ছে জি ড্যাশের অবেদক এলিমেন্ট। তাহলে ই ড্যাশ বিলংস টু কি জি ড্যাশ, রাইট? তাহলে এইভাবে আমরা সংজ্ঞায়িত করি, যেখানে ই ড্যাশ হলো জি ড্যাশ এর অবেদক, রাইট? আশা করি এতটুকু বুঝে গেছেন। ওকে, তো এখন আমরা কি দেখাবো? আমরা দেখাবো যে কে এর মধ্যে কিছু এলিমেন্ট আছে এ বি। তো এই কে এর মধ্যে যদি এ বি থাকে, আমরা দেখাবো কি এ বি ইনভার্স তো কিসে আছে? কে এর মধ্যে আছে, রাইট? এই জিনিসটা আমরা এখন দেখাবো। তাহলে এখন এ বি বিলংস টু কে, মানে কি? এর মানে হচ্ছে কে এর যে উপাদানগুলো আছে এদের ইমেজ কিন্তু হচ্ছে জি ড্যাশ গ্রুপের অবেদক এলিমেন্ট। তাহলে এটা ইমপ্লাই করে, দ্যাট ইমপ্লাইজ এফ অফ এ ইকুয়ালস টু ই ড্যাশ এবং এফ অফ বি ইকুয়ালস টু কি ই ড্যাশ। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে এখন আমাদের দেখাইতে হবে কি, যেহেতু এ বি কে এর মধ্যে আছে, এফ অফ এ ও কি হবে? আইডেন্টিটি এলিমেন্ট হবে, এবং এফ অফ বি ও কি
জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্ট হবে। তো এখন আমরা এখন দেখাবো কি, আমরা এখন দেখাবো এ বি ইনভার্স বিলংস টু কে, এটাই তো দেখাবো, রাইট? এটা দেখাইতে পারলে আমরা কে কে কি বলে বলতে পারবো, উপগ্রুপ বলে বলতে পারবো। তো এখন দেখি, এখন এফ অফ এ বি, এখন দেখেন ভাই এখানে আমরা একটু কম্পোজিশন গুলো ইউজ করবো। এই যে আমরা সবসময় বলছি যে আমরা দুটা যে এখানে উপরে যে দুটো গ্রুপ দেওয়া আছে জি এবং জি ড্যাশ, তো জি ড্যাশকে জি কে জি কম্পোজিশন বলবো আর জি ড্যাশকে জি স্টার বলবো, তাহলে আমাদের এই কম্পোজিশন গুলো এখানে ইউজ করতে সুবিধা হবে। তাহলে এখন এখানে দেখেন এ আর বি, এ আর বি কার উপাদান, এ আর বি কে আছে, কে আছে মানে কি জি তেও আছে, কারণ কেটা তো জি এর একটা উপসেট। সো আমরা এখানে বলতে পারি এই যে দেখেন এটা হচ্ছে জি আর এই যে এটা হইতে পারে কে, এটা এটা কেন কে, এই যে এখানে জি ড্যাশের একটা এলিমেন্ট আছে ই ড্যাশ, তাহলে এখানে যত এলিমেন্ট আছে সবার ইমেজ হচ্ছে কি ই ড্যাশ, সবার ইমেজ হচ্ছে ই ড্যাশ। তাহলে এ বি এখানে আছে মানে কি, এ বি কে তে আছে মানে কি জি তে অবশ্যই আছেই আছে। তাহলে আমরা এখানে বলতেই পারি এফ অফ এ, এখানে এফ অফ এ কম্পোজ বি ইনভার্স ইকুয়ালস টু অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি অনুসারে, অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি এফ অফ এ কম্পোজিশন এফ অফ বি ইনভার্স, ঠিক আছে? সো এখন এখান থেকে আমরা লিখতে পারি যে এটা তো ই, এটা কি ই, ই ড্যাশ, তাহলে এখানে কি হলো, এখানে হলো এটাকে লেখা যায় এফ অফ বি তার হোল ইনভার্স, নিশ্চয়ই আপনি এটা আগে থেকে বলে আসছেন এক নম্বরে। তো এখন এফ অফ বি সমান কি, এফ অফ বি সমান কিন্তু ই ড্যাশ, তাহলে ই ড্যাশ কম্পোজিশন ই ড্যাশ তার উপরে ইনভার্স মানে ই ড্যাশ, তো আমরা এখান থেকে বলতে পারি ই ড্যাশ। তো এটা কি মিন করে, এটা মিন করে এই যে এই এলিমেন্টটার ইমেজও কি, এই এলিমেন্টটার ইমেজও হচ্ছে আমার কি ই ড্যাশ, তার মানে এই এলিমেন্টটাও কিন্তু আমার কার্নেলের মধ্যে আছে, এই এলিমেন্টও কি কার্নেলের মধ্যে আছে, কার্নেলের মধ্যে না থাকলে তার ইমেজ কখনো ওই গ্রুপটার আইডেন্টিটি আসতো না। তাহলে আমরা এখানে কি বুঝে গেলাম, তাহলে দ্যাট ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু কি কে, এখানে এই কম্পোজিশনটা দেওয়া হয় না নরমালি, না দিলে এটাকে বলা হয় জক্সটাপোজিশন, আমরা দিয়ে করব পরীক্ষার টাইমে আমরা এটা না দিয়ে চলে যাব, তখন আমরা বুঝে যাব যে আমরা যদি কখনো লিখি এফ অফ এ বি ইকুয়ালস টু এফ অফ এ এফ অফ বি, তার মানে আপনি বুঝবেন এখানে এরকম ছিল এফ অফ এ কম্পোজ বি ইকুয়ালস টু এফ অফ এ এফ অফ বি, ঠিক আছে? এইটা লেখা, এটাকে বলা হয় জক্সটাপোজিশন, আর এটার মূলত লেখাটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি লিখবেন, আপনি যেহেতু শিখতেছেন পরবর্তীতে আপনি বুঝে যাবেন যে এই পাশে জি এর কম্পোজিশন আর এই পাশে এদের মাঝখানে জি ড্যাশের কম্পোজিশনটা আছে, আর আমি দিব না এটার মানে হচ্ছে জক্সটাপোজিশন, এখানে আমরা উজ্জ্ব রাখবো, ঠিক আছে? তো আশা করি এতটুকু বুঝে গেছেন। এখন আমরা কি বুঝলাম, এটাও কি এসে আছে কে তে আছে, তাহলে এখন আমরা কি বলতে পারি, এটা ইহা নির্দেশ করে কে হলো জি এর উপগ্রুপ। তো আমাদের দেখাইতে হবে কি নরমাল সাবগ্রুপ, মানে হচ্ছে কি অব্যয় উপগ্রুপ, তাই তো? তো অব্যয় উপগ্রুপ দেখানোর জন্য এবার আরেকটা প্রপার্টি সল্ভ করতে হবে, সেটা কি, এখন সেটাকে আমরা এখন অব্যয় উপগ্রুপ দেখানোর জন্য যেটা নিব, এখন আবার x belongs to g এবং a belongs to k এর জন্য a belongs to k এর জন্য আমরা দেখাবো এই যে x f of x a x ইনভার্স ইকুয়ালস টু কি হয় দেখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা যদি আমি অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি দেই f of x আর হচ্ছে কি f of a আর হচ্ছে কি f of x ইনভার্স। তো এখন ভাই আমার এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে, এই যে এখানে কিন্তু কম্পোজিশন আছে, এখানে কম্পোজিশন হচ্ছে ডট আর এখানে কম্পোজিশন গুলো কি স্টার, রাইট? এখানে কম্পোজিশন আছে স্টার, মাথায় রাখতে হবে। তাহলে ওই পাশে হচ্ছে অপারেশন প্রিজার্ভিং, এটা হচ্ছে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি বিকজ ইট ইজ অনুচিত্রণ, এটা কি অনুচিত্রণ। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে f of x, এটা যেহেতু কার্নেলের এলিমেন্ট তাহলে এটা হচ্ছে ই ড্যাশ, তাহলে এখানে কি হবে f of x ইনভার্স, রাইট? ওকে, তাহলে এখানে লেখা যায় f of x
এফ অফ এক্স ইনভার্স, রাইট? এটা বোঝা যায়, লেখা যায় এটা। তাহলে এখান থেকে লেখা যায় এটা, দেখেন এটা অপারেশন প্রিজার্ভিং অনুসারে এটাকে লেখা যায় এক্স কম্পোজ এক্স ইনভার্স। দেখেন এই যে এটাকে অপারেশন প্রিজার্ভ করলেই তো এটা হয়, এটাকে অপারেশন প্রিজার্ভ করলেই তো এটা হয়। সো অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি অনুসারে আমি এই পাশ সমান এই পাশ লিখতে পারি। এখন এটা দেখেন, এটা জি এর এলিমেন্ট, এটাও জি এর এলিমেন্ট, তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ই জি এর আইডেন্টিটি ইনভার্স। আর ইনভার্স এবং নরমাল এলিমেন্টকে যদি আমি কম্পোজ করি তাহলে আইডেন্টিটি নির্দেশ করে। সো এটা আইডেন্টিটি। তো আমরা একবারে প্রথম থিওরিতে পড়ে আসছি, এটা হচ্ছে ই ড্যাশ, এটা কি ই ড্যাশ, যেহেতু এফ অফ ই ইকুয়ালস টু ই ড্যাশ, এটা আমরা একবার প্রথম থিওরিতে পড়ে আসছি। তাহলে এখন এটা দ্বারা কি বুঝছেন? এটা দ্বারা কি বুঝছেন যে এই যে এই এলিমেন্টটাও কি নির্দেশ করতেছে? এই যে এই এলিমেন্টটাও ই ড্যাশকে ইমেজ পাচ্ছে। তাহলে এই এলিমেন্ট যেহেতু ই ড্যাশকে ইমেজ হিসেবে পাইতেছে, তাহলে ই ড্যাশকে ইমেজ হিসেবে কারা পায়? যারা কার্নেলে আছে বা কার্নেল সেট কে সেটের মধ্যে যারা আছে। তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স এ এক্স ইনভার্স বিলংস টু কে। তাহলে এটা যেহেতু কে এর মধ্যে আছে ভাই, তাহলে কে তো এটা নরমাল সাবগ্রুপ হবেই হবে, কারণ সাবগ্রুপ হওয়ার ক্রাইটেরিয়া আমরা দেখাইছি। দেন নরমাল সাবগ্রুপ হওয়ার জন্য যে নিয়ম সেটা আমরা দেখাই দিয়েছি। তাহলে অর্থাৎ ইহা নির্দেশ করে, সরি অর্থাৎ না লিখে এখানে ইহা নির্দেশ করে এটা লিখবো, তাহলে ভালো হবে। অথবা ইহা নির্দেশ করে না লিখে এটাকে এভাবেও লিখতে পারেন, দ্যাট ইমপ্লাইজ বা ইহা নির্দেশ করে যে কে হলো কার? জি এর অব্যয় উপগ্রুপ। আশা করি বুঝছেন, অব্যয় উপগ্রুপ প্রমাণ করে দিলাম। এখন আমরা থিওরাম পড়ব হচ্ছে তারপরে আসে কত? তারপর হচ্ছে 4 নম্বর থিওরাম। আমাদের 4 নম্বর থিওরির পরে আরেকটা থিওরি আছে যেটা এবার 23 পরীক্ষায় আসবে। দ্যাট মিন্স আমি কোনটা কথা বলছি আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনাদের সমচিত্রণের প্রথম উপপাদ্য। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় এবার এসে গেছে ইনশাআল্লাহ। সো এখন আমরা 4 নম্বর এখানে 4 নম্বর থিওরামটা অ্যাড করা হয় নাই, সরাসরি 9 নম্বরে চলে আসছি। সো দুঃখজনক বিষয় হলো সত্য, আপনাদেরকে আসলে 4 নম্বর থিওরামটা এখন পড়াই নাই। ওকে, 4 নম্বর থিওরামটা আমরা পরে পড়বো। তো এখন আমাদের যেটা পড়তে আসছে সেটা হচ্ছে, আমি 4 নম্বর থিওরামটা আপনাদের পড়ানোর কথা ছিল, কিন্তু 4 নম্বর থিওরামটা আমার এখানে অ্যাড করা হয় নাই সাজেশনের মধ্যে। সো সাজেশনের মধ্যে 9 নাম্বার আছে, 9 নাম্বারটা আমরা করতেছি। যদি 4 নম্বরের কোনো অংশ লাগে আমি সেটা আপনাদেরকে বলে দেব, তাহলে আপনি বুঝে যাবেন। সো 9 নম্বর থিওরিতে আমার প্রথমত প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন যদি বুঝে যায় ভাইজান, তাহলে আমাদের আসলে এইটা থিওরি খুব একটা কঠিন না, জিনিসটা খুবই মজাদার একটা থিওরি। কিন্তু আমরা এই জিনিসটা আসলে ওই যে নামরে বুঝ হওয়ার মতো জিনিসটা আমি বুঝি না। কারণ কি? কারণ এখানে প্রশ্নই তো বুঝি না, উত্তর বুঝবো কই থেকে? সো আগে আমাদের প্রশ্ন বোঝাটা ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা কি বলছে? প্রশ্ন বলছে কোন গ্রুপ জি এর প্রত্যেক অনুচিত্রক প্রতিবিম্ব, ভাই অনুচিত্রক প্রতিবিম্ব তো বুঝেন। অনুচিত্রক প্রতিবিম্ব মানে কি? যে আমরা এই যে জি গ্রুপ নিব, এই জি গ্রুপ, তাহলে এই জি গ্রুপের কিছু এলিমেন্ট আছে না, এখানে জি ড্যাশ গ্রুপ এটা আছে। তাহলে এখন এই যে এ থেকে আমি যখন এখানে যাব, এই এলিমেন্টটা হচ্ছে এফ অফ এ। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে কি, এই জি গ্রুপের একটা অনুচিত্রক। এফ অফ এটা কি? জি গ্রুপের একটা অনুচিত্রক বা অনুচিত্রক প্রতিবিম্ব বা ইমেজ। তো এই যে এই ইমেজ এর সেট, এই সেটটাকে আমরা বলি হচ্ছে এফ অফ জি। এই সেটটা হচ্ছে কি এফ অফ জি। এখানে যে সেটটা পাবো, এখান থেকে এলিমেন্ট আসে, এখানে যে ইমেজগুলো দিবে সেই ইমেজগুলো নিয়ে যে সেট, এটা হচ্ছে এফ অফ জি। আমরা একটু আগে দেখে আসছি। তো বলছে যে বিভাজিত গ্রুপের সাথে বিভাজিত প্রতিবিম্ব একটি বিভাজিত গ্রুপের সাথে। তো বিভাজিত গ্রুপ মানে হচ্ছে কোয়েশ্চেন গ্রুপ। এটা আপনাদের সায়েন্স ভিউ পাবলিকেশনস এর ডিটেইলস নাই, বাট তিতাসে আছে যে বিভাজিত গ্রুপ। তো সেখানে বিভাজিত গ্রুপ কাকে বলে? আপনারা কোসেট পড়ছিলেন। কোসেট হচ্ছে আপনারা বলছেন জি একটা গ্রুপ, এইচ একটা তার সাবগ্রুপ যদি হয়, তো এইচ যে সাবগ্রুপ, আমাদের এই জি এর যে উপাদান এ বিলংস টু জি, এর জন্য
এ এইচ অথবা এইচ এ, এই জিনিসটাকে আপনারা বলছেন হচ্ছে কোসেট, রাইট? কোসেট। তো এখন এই যে জি গ্রুপের মধ্যে এইচ উপগ্রুপের যতগুলো কোসেট আমরা বের করতে পারবো, এই কোসেট গুলোর মধ্যে যারা ইউনিক, ভিন্ন ভিন্ন আর কি, মানে হচ্ছে এইচ এ অনেকগুলো তো পাবো, এই যে এইচ উপগ্রুপের জন্য এই জি এর মধ্যে আমি অনেকগুলো কোসেট পাবো, তাদের মধ্যে যেগুলো ভিন্ন ভিন্ন আছে ওই ভিন্ন ভিন্ন গুলো নিয়ে যে সেটটা গঠিত হয়, তাহলে এইচ এইচ এর এইচ এর এই জি এর মধ্যে, এইচ উপগ্রুপের জি এর মধ্যে যে ভিন্ন ভিন্ন কোসেট গুলো পাওয়া যাবে, ওই ভিন্ন ভিন্ন কোসেটের সেট নিয়ে বা কোসেট গুলোর যে সমারোহ বা সংগ্রহ, সেটা নিয়ে যে সেট গঠিত হবে, এই সেটটাকে বলা হবে কি, এই সেটটাকে বলা হবে বিভাজিত গ্রুপ তথা হচ্ছে কোইফিশিয়েন্ট গ্রুপ। এটাকে প্রকাশ করা হয় কিভাবে? এটাকে প্রকাশ করা হয় জি স্ল্যাশ এইচ, যদি এইচ একটা উপগ্রুপ হয়, তাহলে এইচ উপগ্রুপ হলে জি স্ল্যাশ এইচ, এটা মানে বোঝা হচ্ছে এইখানে এইচ উপগ্রুপটার যে সাপেক্ষে যে ভিন্ন ভিন্ন কোসেট গুলো তার সেট এখানে থাকবে। আশা করি আপনারা এই জি বাই এইচ কি এটা বুঝছেন। তো এখন জি বাই এইচ কি এটা বুঝছেন, যেহেতু আপনাদের কোসেটের কিছু তথ্য এখানে অবশ্যই ইম্পর্টেন্ট লাগবে, তো কোসেটের কিছু তথ্য আমি আপনাদেরকে যে থিওরি যখন পড়বো তখন বিস্তারিত বলবো। তারপরে এখানে আরেকটা খেয়াল করেন, তো এই যে এটা আপনাকে বলছে কি, এই যে এই গ্রুপটা, এই গ্রুপটা আপনার ওই যে ওই সেটটার সাথে, এই সেটটার সাথে, এই সেটটার সাথে কি হবে, সমচিত্রক হবে। কি হবে? সমচিত্রক। সমচিত্রিক মানে কি? সমচিত্রিক মানে হচ্ছে আইসোমরফিজম। আর আইসোমরফিক মানে কি? আইসোমরফিক মানে হচ্ছে যে আমাদের এখান থেকে যে সেটটা আমরা পাবো, এই যে এখান থেকে যে সেটটা পাবো জি বাই এইচ, এটা থেকে কোথায়, এটা থেকে এফ অফ জি তে যে সেটটা পাবো, এই সেটটা হচ্ছে এক এক এবং হবে কি সার্বিক, এক এক এবং হবে কি সার্বিক। এই কথাটাই আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা একটা সেট, এই সেটটা, এই যে এই সেট বলতে এটা একটা ফাংশন, সরি এটা একটা ফাংশন। তো এই যে এই ফাংশনটাকে আমি ধরেন ফাই বললাম, তাহলে এই ফাই ফাংশনটা, এই ফাই ফাংশনটাকে আমার সংজ্ঞায়িত করতে হবে প্রথমত, এবং এরপর আমাকে এটাকে প্রমাণ করতে হবে এই ফাংশনটা এক এক এবং সার্বিক। কারণ আমরা জানি প্রথমত এই ফাংশনকে আমরা যদি সমচিত্রণ প্রকাশ করতে হয়, প্রমাণ করতে হয়, তাহলে আগে অনুচিত্রণ প্রমাণ করতে হবে। আর অনুচিত্রণ প্রমাণ যদি করতে হয় তাহলে অনুচিত্রণ হবে কার? অনুচিত্রণ হবে একটা ফাংশনের বা একটা চিত্রণের। তাহলে আগে আমাকে এটাকে সংজ্ঞায়িত করতে হবে, তো ভাই এটাকে আসলে চিত্রণ কিনা, এটাকে একটা ফাংশন হোল্ড করে কিনা, আমাকে আগে এইটা নিশ্চিত হতে হবে। তো এইটা নিশ্চিতের জন্য আমার প্রথম ধাপ হচ্ছে আমি এই ফাংশনটা সংজ্ঞায়িত করব। তাহলে আমার প্রথম কাজ কি? এই ফাংশনটা সংজ্ঞায়িত করা। এটা সুসংজ্ঞায়িত যদি হয়, এটা যদি আসলেই এক্সিস্ট করে, তাহলে আমি দেখাইতে হবে, যেহেতু সমচিত্রিক বলছে, তাহলে আমাকে দেখাইতে হবে কি সমচিত্রিক তখনই হবে যখন সে এক এক এবং সার্বিক ফাংশন হিসাবে হোল্ড করবে। তো আমার প্রথম দেখাইতে হবে এই ফাংশনটা সুসংজ্ঞায়িত, তারপরে দেখাইতে হবে এই ফাংশনটা এক এক, এবং এরপরে দেখাইতে হবে এই ফাংশনটা কি সার্বিক। তাহলে এক এক, সার্বিক এবং সুসংজ্ঞায়িত, এই তিনটা জিনিস আমাকে স্টেপ বাই স্টেপ পরপর দেখাইতে হবে। তো এই তিনটা জিনিস দেখায় ফেলতে পারলেই আমরা বলতে পারবো যে এটা সত্য। সো আমাদের এই উপপাদ্যটার মিনিং কি, আশা করি আপনারা মিনিংটা বুঝছেন। এখন উপপাদ্যের মিনিং যদি বুঝে যান, তাহলে আপনার জাস্ট মাঝে মাঝে কিছু লাগবে কি, কিছু কোসেটের বৈশিষ্ট্য লাগবে। তো আমি এই জিনিসটা বোঝানোর স্বার্থে আমি এখন পুরো ইয়েটা থিওরিটা লিখে ফেলবো এখানে, যতটুকু লিখবো লিখার পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আমি আগে লিখে ফেলি, হ্যাঁ। তাহলে এখন আমরা শুরু করি। এখন আমরা প্রথমেই বলছিলাম কি, আমরা বলছি এইটা যদি প্রমাণ করতে হয় আমাদের তিনটা যদি বলে থাকি তাহলে চারটা হবে, আমি আসলে ভুল বলছি। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি, আমাদের দেখাতে হবে একটা ফাংশন সংজ্ঞায়িত করব, যে সে একটা ফাংশন কিনা। তারপরে এই ফাংশনটা সংজ্ঞায়িত করার পরে দেখাবো এই ফাংশনটা অনুচিত্রণ কিনা। যদি সে অনুচিত্রণ হয় তাহলে আমাদের এবার সমচিত্রণ হওয়ার জন্য দেখাইতে হবে ফাংশনটা এক এক কিনা এবং সার্বিক কিনা। তাহলে চারটা কাজ। প্রথমে আমরা এই কথাটাই বললাম, দেখেন এফ একটা অনুচিত্রণ, এফ অনুচিত্রণের সাপেক্ষে জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব এফ অফ জি, নিশ্চয়ই এটা আমরা আগের এই অনুচিত্রণের প্রথম দিকের যে ক্লাসগুলো ছিল পুরো ক্লাসটা বুঝলে আপনি এটা বুঝে গেছেন। এই এফ অফ জি এটা হচ্ছে জি ড্যাশের একটা উপসেট, এবং জি ড্যাশের একটা সেটা উপগ্রুপও কিন্তু ছিল। সো আপনি এটা জানেন। তাহলে এফ অফ জি হচ্ছে কি প্রতিবিম্ব, প্রতিবিম্বের সেটটা নিয়ে আমরা কি পেলাম, এফ অফ জি পেলাম। আমি আপনাদেরকে আবারও বোঝার জন্য একটু দেখায় দিই।
এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে জি ড্যাশ। তাহলে এই জি ড্যাশের এ এর জন্য এখানে এফ অফ এ যে এলিমেন্ট গুলো সেই সেটটার নাম হচ্ছে এফ অফ জি। ওকে, সেই সেটটার নাম কি? এফ অফ জি। ওকে, তো এফ অফ জি ওই সেটটার নাম কিন্তু আবার প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি এফ অফ জি, এবং এফ এর কার্নেল কি? কার্নেল অফ এফ সমান আমরা ধরছি কি? কে ধরছি। তো কার্নেল কি? ধরেন এই যে বি, তো বি এর জন্য আমরা এখানে একটা এলিমেন্ট পেলাম, সেটা হচ্ছে ধরেন আইডেন্টিটি এলিমেন্ট, অথবা আইডেন্টিটি এলিমেন্টটা এখানেও থাকতে পারে ই ড্যাশ। তাহলে এফ অফ বি সমান কি পেলাম? ই ড্যাশ পেলাম। তাহলে এই যে বি দের নিয়ে যে সেট, সেই সেটটার নাম হচ্ছে কে। ঠিক আছে, কার্নেল অফ এফ সমান কে আমরা সেট ধরে নিলাম। তাহলে একটা সেট হচ্ছে জি এর কে, আর আরেকটা সেট হচ্ছে এফ অফ জি, যেটা হচ্ছে জি ড্যাশের, রাইট? তাহলে আমরা দুটা সেট ধরে নিয়েছি। কেন ধরে নিয়েছি? কারণ আমরা এই সেটটাকে দেখাবো সমচিত্রিক কার সাথে? জি এর একটা কোএফিশিয়েন্ট গ্রুপ তথা বিভাজন গ্রুপের সাথে। তো জি এর বিভাজন গ্রুপ কে? সেটা হচ্ছে জি গ্রুপের উপগ্রুপ কার্নেল অফ এফ। জি গ্রুপের উপগ্রুপ কার্নেল অফ এফ আমরা আগের থিওরিতে প্রমাণ করছি। এখন কার্নেল অফ এফ এর সাথে অর্থাৎ কে এর সাথে জি এর যে কে উপগ্রুপের সাথে জি এর যে কোসেট গুলো, তাদের মধ্যে যারা হচ্ছে ভিন্ন ভিন্ন কোসেটস, ওই কোসেটের সেটটা হচ্ছে বিভাজিত গ্রুপ। জি এর সাথে কে বিভাজিত গ্রুপ, তো সেই বিভাজিত গ্রুপটা হচ্ছে জি বাই কে। এইটা আমরা এখানে সংজ্ঞায়িত করে নিলাম। বিভাজিত গ্রুপ হচ্ছে জি বাই কে। তাহলে জি বাই কে এটা কেমন গ্রুপ? এটা হচ্ছে জি এবং কে উপগ্রুপের যে ভিন্ন ভিন্ন কোসেটস, এই কোসেটস কি সেটা আমরা কোসেট চ্যাপ্টারে পড়ে আসছি। সো কোসেট ভিন্ন ভিন্ন যেগুলো, তাদের নিয়ে যে গ্রুপটা, সেই বা যে সেটটা, সেই সেটটা হচ্ছে জি বাই কে। আর এটা একটা গ্রুপ হোল্ড করে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় বিভাজন গ্রুপ বা বিভাজিত গ্রুপ। তো আমরা প্রমাণ করব কি? আমরা প্রমাণ করব ওই যে জি ড্যাশের এফ অফ জি যে উপসেটটা, সেটা একটা গ্রুপ, সেই গ্রুপটা এই জি গ্রুপের এই বিভাজন গ্রুপটার সাথে কি সমচিত্রিক বা সমচিত্রণ। তাহলে আমাদের দেখাইতে হবে কি? আমি যদি আর একটু বড় করে দেখাই, তাহলে আমরা এই যে এটা হচ্ছে জি, সরি এটা হচ্ছে জি, জি এর মধ্যে একটা অঞ্চল হচ্ছে কে, রাইট? কে। আর এটা হচ্ছে আমাদের জি ড্যাশ, আর এটা হচ্ছে জি। এটার মধ্যে একটা অঞ্চল হচ্ছে কে? এফ অফ জি। ঠিক আছে, এখন এই কে পুরো সেটটার কার্নেল, এদের এদের ইমেজ কিন্তু সবাই কে? এদের ইমেজ কিন্তু সবাই এই যে এখানে একটা এলিমেন্ট ই ড্যাশ, রাইট? তো এখন এই যে এখানের এই কে উপগ্রুপের যে কোসেট গুলো, এই কোসেট নিয়ে যে সেটটা হবে, কোসেটের সেট, তা নিয়ে যে গ্রুপ, সেটা হচ্ছে জি বাদ কে। তাহলে এই যে এই গ্রুপটা কার? এখানকার এই জি এর একটা বিভাজন গ্রুপ হচ্ছে এইটা। তাহলে এই গ্রুপটা এখানেই আছে, এই গ্রুপের এলিমেন্ট গুলো এখানেই আছে। তাহলে এখানের একটা এলিমেন্ট আমি ধরে নিলাম, একটা অঞ্চল ধরে নিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে ধরো জি বাই কে। এটা একটা গ্রুপ, রাইট? তো এই গ্রুপটা, এই যে এই গ্রুপটার সাথে আমাদের দেখাইতে হবে কাকে? আমাদের দেখাইতে হবে এই যে এই গ্রুপটার সাথে এই যে এফ অফ জি যেটা আছে, এটা হচ্ছে সমচিত্রিক। আমরা এটা দেখাবো, মানে সমচিত্রণ, এটা আমরা দেখাবো, রাইট? তাহলে এই যে এই জি গ্রুপেরই একটা উপগ্রুপ, আর আমাদের জি ড্যাশ গ্রুপের একটা উপগ্রুপ, এই দুইটা গ্রুপ পরস্পরের কি সমচিত্রণ, আমরা এটাই দেখাবো আসলে। ঠিক আছে, সো আমরা এখন আগে ফাংশন ডিফাইন করতে হবে, এই ফাংশনটা। এবার এই ফাংশনটা সংজ্ঞায়িত কিনা সেটা দেখাবো। সেই সংজ্ঞায়িত ফাংশনটা আমরা দেখাবো সমচিত্রণ কিনা, অনুচিত্রণ কিনা, সরি অনুচিত্রণ যদি হয় তাহলে তাকে সমচিত্রণের জন্য এক এবং সার্বিক দেখাবো। আশা করি আপনারা আমার উদ্দেশ্যটা বুঝে গেছেন। উদ্দেশ্য যদি ক্লিয়ার থাকে, আপনি ওই উদ্দেশ্যে যাওয়ার জন্য আপনার পথ কিন্তু ক্লিয়ার অটোমেটিকলি হয়ে যাবে। সো আপনি এতটুকু বুঝছেন, আমরা এখন এটা দেখাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা ফাংশন আমরা ডিফাইন করি। তাহলে একটি চিত্রণ বা ফাংশন বিবেচনা করি। তাহলে আমরা বিবেচনা করলাম ফাংশনটা কেমন হবে, সেটা হচ্ছে এরকম। ফাংশনটা নিশ্চয়ই ওই আগের এফ না, আগেরটা তো অনুচিত্রণই, বাট এখনকারটা অনুচিত্রণ না। এই জন্য আমরা নতুন একটা ফাংশন ডিফাইন করলাম, সেটা হচ্ছে এফ ড্যাশ বা এফ ড্যাশ আমরা ডিফাইন করলাম। তো এফ ড্যাশটা কেমন? এফ ড্যাশটা আমরা একটু আগে বলছি, এই যে লাল লাইনটা হচ্ছে এফ ড্যাশ। তো লাল লাইনটা কই থেকে? এই যে এই গ্রুপটার নাম ছিল হচ্ছে জি ড্যাশ, জি বাই কে, এই গ্রুপ থেকে জি এফ অফ জিতে, এই গ্রুপ থেকে এফ অফ জিতে। তাহলে এই যে এফ ড্যাশটা হচ্ছে এখানে সংজ্ঞায়িত কই? এই যে এইটা থেকে, এটা হচ্ছে কে? এটা হচ্ছে আমার
জি বাই কে। তাহলে জি বাই কে এই গ্রুপ থেকে এই এফ অফ জি, এই যে এই সেটটা বা এই গ্রুপটার মধ্যে একটা নতুন ফাংশন আমরা সংজ্ঞায়িত করব, সেটা হচ্ছে এফ ড্যাশ। সংজ্ঞায়িত করলাম কই থেকে কই, এই যে এই গ্রুপ থেকে এই গ্রুপে। তো এই গ্রুপটা কে, এই গ্রুপটা হচ্ছে জি বাই কে। তাহলে জি বাই কে থেকে এফ অফ জিতে একটা আমরা নতুন ফাংশন সংজ্ঞায়িত করলাম বা চিত্রণ সংজ্ঞায়িত করলাম। তো এই চিত্রণটা আসলে সংজ্ঞায়িত কিনা সেটার জন্য আমরা আসলে সামনে যাব। এখন একটু খেয়াল করি, এখন এই যে এইখানে যে ফাংশন, এখানে যে উপাদানগুলো, এই যে এই জি বাই কে এর উপাদানগুলো কেমন, এর উপাদানগুলো নিশ্চয়ই আমরা জানি হচ্ছে কে এবং জি এর ভিন্ন ভিন্ন কোসেটস গুলো। তো কোসেট গুলো কেমন, আমরা জানি কোসেট হচ্ছে এইচ এ অথবা এ এইচ। তাহলে এখানে এইচ তো উপগ্রুপ না, উপগ্রুপ হচ্ছে কে। তাহলে এখানে কি হবে, এখানে 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 কেমন হবে উপাদানগুলো, এখানে উপাদানগুলো হবে কে এ অথবা হচ্ছে এ কে। এখন এ হচ্ছে কার উপাদান, জি এর উপাদান। আমরা কোসেটস এ নিশ্চয় পড়ছি এ জি এর উপাদান, আর কে হচ্ছে জি এর একটা উপগ্রুপ যদি হয়, তাহলে এই কে হচ্ছে তার একটা কোসেটের সেট। তাহলে এই কে এটা হচ্ছে কার উপাদান, এই যে জি বাই কে এর উপাদান, জি বাই কে এর উপাদান। তো এই জন্য এই যে জি বাই কে গুলো হচ্ছে আমার কি, এখন জি বাই কে গুলো হচ্ছে ইনপুট, জি বাই কে গুলো হচ্ছে কি ইনপুট, আর আউটপুটটা কোথায় থাকবে, এফ অফ জি তে থাকবে। তো এই জন্যই আমরা লিখছি ফাংশনটা, যে ফাংশনটা হচ্ছে জি বাই কে থেকে এফ অফ জি তে, এফ অফ জি তে। আশা করি আপনি প্রত্যেকটা লাইন বুঝতেছেন, রাইট? তো এখন জি বাই কে এর উপাদানগুলো কেমন, কে এ অথবা এ কে। এটা হচ্ছে রাইট কোসেট, এটা হচ্ছে লেফট কোসেট। তো আমরা এখানে রাইট কোসেট নিয়ে কাজ করছি, আপনি চাইলে লেফট কোসেট নিয়েও কাজ করতে পারতেন। যেখানে এই যে এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা ডিফাইন্ড হয়েছে কিভাবে, যেখানে এই যে এফ অফ কে এ ইকুয়ালস টু এফ অফ এ, এই এফ অফ এ কিন্তু এফ অফ জি তে আছে। এফ অফ এ কোথায় আছে, জি তে আছে। এফ অফ এ কিন্তু জি তে আছে, আর এ কোথায়, এ নিশ্চয়ই জি বাই কে তে আছে। আশা করি এতটুকু ক্লিয়ার। এ জি বাই কে তেও আছে, এ জি তেও আছে, কারণ জি বাই কে তো জি এর একটা সাবসেট। তাহলে এ তো এ কোথায় থাকবে, এ জি বাই কে তে আছে এবং এ জি তেও আছে। আপনারা এটার পাশে লাইন লিখতে পারেন, আমরা লিখে দিলাম এটা, হ্যাঁ। তাহলে আমাদের ফাংশনটা আমরা সংজ্ঞায়িত, এটা জাস্ট বিবেচনা করছি। এবার এই ফাংশনটা আসলে এক্সিস্ট করে কিনা, এই ফাংশনটা আসলেই আছে কিনা আমরা এখন সেটা দেখাইতে হবে। তাহলে আমরা পরে চলে যাই, এই ফাংশনটা আমরা ডিফাইন করলাম, এখন এই ফাংশনটা সুসংজ্ঞায়িত কিনা আমরা সেটা দেখাবো, রাইট? তাহলে এই ফাংশনটা সুসংজ্ঞায়িত দেখানোর জন্য আমরা এখন ধাপ একে চলে আসলাম, ফাংশন ধরার কাজ শেষ। ধাপ এক হচ্ছে এই ফাংশনটা সুসংজ্ঞায়িত কিনা। তাহলে এখন আসেন ধাপ এক, এই যে নতুন যে চিত্রটা ধরলাম, চিত্রটি সুসংজ্ঞায়িত। তাহলে সুসংজ্ঞায়িত এটা আমরা কিভাবে বুঝবো, তা আমরা এটা বুঝবো যে যদি আমরা ওই এইটার মধ্যে এর মধ্যে দুটো উপাদান নেই, যে কে এ এবং কে বি, এই দুটা নেই, তখন আমাদের দেখাইতে হবে, এটা সুসংজ্ঞায়িত হওয়ার জন্য আমাদের দেখাইতে হবে যে এফ অফ এফ ড্যাশ অফ কে এ ইকুয়ালস টু কি এফ ড্যাশ অফ কে বি, এটা দেখাইতে হবে। এটা যদি দেখাইতে পারি আমরা এরকম দুটো উপাদান, মানে এই যে এফ চিত্রণের এটা জি বাই কে এর মধ্যে উপাদান কিন্তু এগুলা, এটা কিন্তু জি বাই কে এর মধ্যে, রাইট? তো জি বাই কে এর মধ্যে উপাদান দুইটা আছে, এই দুটো উপাদান আমরা সমান ধরছি। তো সমান যদি হয় তাহলে আমরা দেখাইতে হবে এদের যে ফাংশনাল ভ্যালু তাও কিন্তু সমান হবে। তো আমরা এই কাজটা এখন করব। তো এখানে দেখেন আমাদের এই কোসেটস এর বৈশিষ্ট্য, এই যাতে আমরা ধরছি এটা সমান এটা ধরছি, এটা তো কোসেট, এটা একটা কোসেট না, কোসেট। তাহলে এইটা একটা কোসেট, এটা একটা কোসেট। তাহলে দুইটা কোসেট যদি সমান হয়, কোসেটের বৈশিষ্ট্য অনুসারে কোসেট বলে, কোসেট চ্যাপ্টারে আমরা এটা পড়ছি যে এ এইচ ইকুয়ালস টু এইচ বি যদি হয়, এ এইচ এ ইকুয়ালস টু যদি এইচ বি হয়, তাহলে এ বি ইনভার্স বিলংস টু এইচ হবে। এটা হচ্ছে কোসেটস এর বৈশিষ্ট্য। সো আপনি এখানে এটা লিখে দিবেন, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারেন। এখানে কি লিখবেন, যেহেতু এইচ সরি এখানে আপনি কে দিয়ে লিখবেন, যেহেতু কে এ ইকুয়ালস টু কে বি, দ্যাট ইমপ্লাইজ কি এ বি ইনভার্স বিলংস টু কি কে। ঠিক আছে, এটা আপনাকে বৈশিষ্ট্য হিসাবে ব্যবহার করলাম সরাসরি, এটা কোসেটস এর বৈশিষ্ট্য, আমরা কোসেটে এটা পড়ে আসছি। সো এটার থেকে আমি সরাসরি এটা লিখে ফেলতে পারি। তো এখন আমরা অনুচিত্রণ আগের যে অনুচিত্রণ এফ ছিল সেটা অ্যাপ্লাই করলাম এখানে, অনুচিত্রণ এফ। তাহলে এখন দেখেন এই যে এইটা যেহেতু কার্নেলে আছে, এটা যেহেতু কার্নেলে আছে, তাহলে কার্নেলের যে এলিমেন্ট তাদের ইমেজটা কি, তাদের ইমেজ হচ্ছে এফ জি ড্যাশের আইডেন্টিটি। তাহলে এই জন্যই এইটা ইমপ্লাই করে যেহেতু এটা কে এর মধ্যে আছে, আর কে এর এলিমেন্টগুলোর আইডেন্টিটি বাই কে, জি ড্যাশের আইডেন্টিটি। তাহলে এই যে এই জন্যই আমি লিখছি এফ অফ এর ইমেজ সমান হচ্ছে জি ড্যাশের আইডেন্টিটি। আশা করি এটা বুঝছেন। তো এটা হচ্ছে যেহেতু এটা একটা অনুচিত্রণ, তাহলে অনুচিত্রণের আমরা এখানে আমরা জানি হচ্ছে অপারেশন প্রিজার্ভিং
প্রপার্টি হোল্ড করবে। প্রিজার্ভিং প্রপার্টি কি, এটা আমরা অনুচিত্রণের প্রথম লেকচারে পড়ে আসছি। সো একবার অনুচিত্রণ কাকে বলে সেটাতে বলে আসছি প্রিজার্ভিং প্রপার্টির ব্যাপারে। তাহলে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এ বি হচ্ছে কার, এ বি হচ্ছে জি বাই কে এর এলিমেন্ট। আর এই যে এফ অফ এ এবং এফ অফ বি ইনভার্স এরা কিন্তু এফ অফ জি এর এলিমেন্ট। তাহলে এই যে এটা এফ অফ জি এর এলিমেন্ট মানে এদের মধ্যে যেই কম্পোজিশনটা হবে সেটা হচ্ছে এফ অফ জি যে গ্রুপে আছে তার কম্পোজিশন, তার কম্পোজিশন হচ্ছে স্টার। আর এ বি যে গ্রুপে আছে তার কম্পোজিশন কি ছিল, ডট। সেজন্য এখানে ডট, এখানে আছে স্টার। তো এগুলো আপনার বইয়ের মধ্যে নাই। এগুলো বইয়ের মধ্যে নাই মানে কি, বইয়ের মধ্যে নাই মানে এগুলো হচ্ছে জাস্টাপোজিশন, অর্থাৎ এখানে আছে কিন্তু এটা উইথড্র আছে। ঠিক আছে, সো আমরা এটা সমান এটা লিখতে পারি, লিখে ফেললাম। তো এখন এবার আসেন, এবার আপনারা নিশ্চয়ই শিখছিলেন একটা উপপাদ্যে যে এফ অফ বি ইনভার্স, এটার মানে হচ্ছে এফ অফ বি এর হোল ইনভার্স। সো এটা লিখলাম এফ অফ বি ইনভার্স, এর সমান কি এফ অফ বি এর হোল ইনভার্স লিখে ফেললাম। তো এখন আমরা কি করছি, আমরা এইটার এই পাশেও এফ অফ বি গুণ করছি, এটার ওই পাশেও এফ অফ বি কি করছি, গুণ করছি। যেহেতু এফ অফ বি হচ্ছে জি ড্যাশের এলিমেন্ট, এই জন্য এখানে হচ্ছে আমাদের স্টার হয়েছে, এখানে ডট হয় নাই। আমরা যেই গ্রুপের এলিমেন্ট নিয়ে কাজ করব সেই গ্রুপের কম্পোজিশনটা ইউজ করব, মাথায় রাখবেন কিন্তু। তো এখানে আমি এই জন্য স্টার দিলাম, বইয়ের মধ্যে এগুলো দেয় না, আপনারা এগুলো দিবেন না পরবর্তীতে, বাট শেখার ক্ষেত্রে আপনি শিখবেন কেন দিচ্ছেন, কি দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কেন দিচ্ছেন, এই জিনিসগুলো একটু ভালো করে শিখবেন। এখন দেখেন, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই যে এফ অফ বি একটা এলিমেন্ট, আর এটা কি এফ অফ বি এর ইনভার্স না? এই দুটো এলিমেন্ট কোথাকার, এফ অফ জি তে। তো এফ অফ জি এর দুটো এলিমেন্ট, একটা ইনভার্স, তাহলে একটা ইনভার্স হলে এটার কি দেখাবে, এটা ওই গ্রুপের আইডেন্টিটি দেখাবে। তো ওই গ্রুপের আইডেন্টিটি কে এই ড্যাশ, কারণ এফ অফ জি একটা জি ড্যাশের উপগ্রুপ, তাহলে জি ড্যাশের উপগ্রুপের, জি ড্যাশ যেহেতু উপগ্রুপ তাহলে জি ড্যাশের আইডেন্টিটি এবং জি এফ অফ জি এর আইডেন্টিটি একই হবে, কারণ কোন গ্রুপের উপগ্রুপের আইডেন্টিটি এবং গ্রুপের আইডেন্টিটি একই হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারছি এটার কম্পোজিশন সমান সমান ই ড্যাশ। আশা করি বুঝছেন। এখন দেখেন, একটা উপাদানের সাথে তার আইডেন্টিটি যদি গুণ করা হয় ওই উপাদানটা থাকে, একটা উপাদানের সাথে তার আইডেন্টিটি গুণ করা হলে ওই উপাদানটাই থাকে। তাহলে এফ অফ এ কম্পোজ ই, এটা মানে হচ্ছে এফ অফ এ, এফ অফ বি কম্পোজ ই মানে হচ্ছে এফ অফ বি। তাহলে এফ অফ এ এফ অফ বি পেয়ে গেছে। তো আমরা যে ফাংশনটা সংজ্ঞায়িত করছিলাম সেই ফাংশনটা কেমন ছিল, সেই ফাংশনটা ছিল এফ ড্যাশ, এটা ছিল হচ্ছে জি বাই কে, এটা ছিল হচ্ছে কি এফ অফ জি তে। ঠিক আছে, যেন কি, যেন এফ ড্যাশ অফ কে এ ইকুয়ালস টু এফ অফ এ, এটা ছিল না? তাহলে এখন এফ অফ এ সমান আমরা কি লিখতে পারি, এফ অফ এ সমান আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ অফ কে এ। এফ অফ এ সমান কি লেখা যায়, এফ ড্যাশ অফ কে এ। তাহলে আমরা এখানে পরের লাইনে যা সেই কাজটাই করব। দেখেন এফ ড্যাশ অফ কে, এবং এই যে এটা সমান এফ অফ এ, এটা সমান এফ অফ বি লিখলাম। এবার এটা মানে কি, এই যে আমরা ফাংশনটা ধরে নিয়েছিলাম এরকম, দ্যাটস আমরা এটা সমান এটা লিখছি, এটা সমান এটা লিখতে পারছি। তো এখন কি বুঝলেন, তাহলে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে কে এ ইকুয়ালস টু কে বি। এখন আমরা দেখাই ফেললাম এফ ড্যাশ অফ কে এ ইকুয়ালস টু হচ্ছে এফ ড্যাশ অফ কে বি। তাহলে এটা দ্বারা আপনি কি বুঝলেন, এটা দ্বারা আপনি বুঝলেন হচ্ছে ফাংশনটা আসলে সুসংজ্ঞায়িত, ফাংশনটা আসলে কি সুসংজ্ঞায়িত। এখন এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের এই ফাংশনটা অনুচিত্রণ কিনা। অনুচিত্রণ হলেই তো পরে সমচিত্রণের দিকে যাব। আমরা এইমাত্র ফাংশনটা কি করছি, সংজ্ঞায়িত করছি। এবার ফাংশনটাকে কি করব, অনুচিত্রণ কিনা তা প্রমাণ করব। তাহলে আসেন আমরা এবার অনুচিত্রণের দিকে যাই। এখন অনুচিত্রণ হওয়ার কি, অনুচিত্রণ হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি, অনুচিত্রণ হওয়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি। অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি যদি হোল্ড করে, কোন ফাংশনটা, এফ ড্যাশটা। আমরা এতক্ষণ কিন্তু এফ নিয়ে কাজ করছি, এফ তো অনুচিত্রণ প্রশ্নেই বলা ছিল। সো আমরা এফ নিয়ে কাজ করবো না। তো এখন হচ্ছে এফ ড্যাশটাকে, নতুন যে ফাংশনটা আমরা ডিফাইন করছি সেই ফাংশনটা একটা অনুচিত্রণ কিনা আমরা তাই দেখবো। তো অনুচিত্রণ হওয়ার জন্য তাকে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করতে হবে। তাহলে এই যে দেখেন, আমরা এখানে নিলাম হচ্ছে ডটে, ডট কই থেকে নিছি, এটা জি বাই কে থেকে নিছি। তাহলে জি বাই কে এর এলিমেন্ট, এর জন্য এখানে ডট, রাইট? কারণ এই যে জি বাই কে এর এলিমেন্ট গুলো এরকম, জি বাই কে এর এলিমেন্ট গুলো এরকম, তাহলে এটা ডট। এবার এটা হচ্ছে কি বলে, বিভাজিত গ্রুপের একটা বৈশিষ্ট্য। বিভাজিত গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে কে এ কম্পোজ কে বি সমান সমান কে এ বি। এটা হচ্ছে বিভাজিত গ্রুপের বৈশিষ্ট্য। তাহলে আপনার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে বিভাজিত গ্রুপের বৈশিষ্ট্য কি, কে এ কম্পোজ কে বি ইকুয়ালস টু কে এ বি। কে এ কম্পোজ কে বি ইকুয়ালস টু কি, কে এ বি। এটা হচ্ছে বিভাজিত গ্রুপের
বৈশিষ্ট্য। তাহলে আপনি এটা লিখে ফেলতে পারেন এখান থেকে, এইটা সমান এটা কিভাবে লিখছি, এই যে কে এ কে বি এর কম্পোজ সমান সমান কে বি, এটা হচ্ছে বিভাজিত গ্রুপের বৈশিষ্ট্য। পাশে দিয়ে আপনি লিখে দিবেন যেহেতু এটা সমান এটা। আশা করি বুঝছি। এখন দেখেন এবার দেখেন এই যে এফ ড্যাশ অফ কে এ বি। তা আপনারা এই ফাংশনটা সংজ্ঞায়িত করছেন কিভাবে, এফ ড্যাশ অফ কে এ ইকুয়ালস টু এফ অফ এ, রাইট? ফাংশনটা এভাবে ডিফাইন করছিলাম আমরা। তো এখন এই কেটা কি হয়ে যায়, বাদ চলে যায়, তাহলে এইবার এখানে দেখেন কে এ বি সমান কি এফ অফ এ বি, নিশ্চয়ই বুঝছেন। এবার এফ অফ এ বি, এফটা কি, এফ হচ্ছে অনুচিত্রণ। তো এফ যেহেতু অনুচিত্রণ, তাহলে এফ কি অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি হোল্ড করবে, এই কারণে আমরা এখানে অপারেশন প্রিজার্ভ করলাম। তাহলে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি আশা করি বুঝছেন। সো এফ অফ এ কম্পোজ এফ অফ বি, ক্লিয়ার? অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি বসাই দিলাম, যেহেতু সে অনুচিত্রণ সে এই প্রপার্টি হোল্ড করবেই, তো করলো। দেন আমরা এখানে এই যে এটা লেখার পরে এখানে এটা লেখার পরে কোথায় দাঁড়ান, এই যে এটা লেখার পরে এটা থেকে এটা লেখার পরে এটা আবার দেখালাম যে এটা থেকে এটা কিভাবে লিখছি, যেহেতু আমরা ফাংশনটা ডিফাইন করছি এইভাবে, রাইট? ওকে। তো এখন দেখেন এবার এখান থেকে দেখেন এই এফ অফ এ সমান কি, এফ অফ এ সমান আবার কিন্তু এইটা এফ অফ এ সমান এফ ড্যাশ অফ কে এ, আবার এফ অফ বি সমান এফ ড্যাশ অফ কে বি। তাহলে আমরা কি দেখলাম, এই যে এফ অফ এ এর জায়গায় এফ ড্যাশ অফ কে কম্পোজ কিন্তু অপারেশন প্রিজার্ভ করেই রাখছে, তাহলে এফ ড্যাশ অফ কে বি। তাহলে এখন এই যে দেখেন এফ ড্যাশ অফ কে এ ডট এফ ড্যাশ অফ কে ডট কে বি, দ্যাট মিনস এটা সমান দেখানো হলো কি এফ ড্যাশ অফ কে কম্পোজ, এটা কিন্তু জি ড্যাশের কম্পোজিশন। তাহলে কি এটা আর এটা দ্বারা আপনি কি বুঝছেন, অপারেশন প্রিজার্ভ হয়েছে না? যেহেতু অপারেশন প্রিজার্ভ হয়ে গেছে, তার মানে আমরা কি বুঝাই, এটা দ্বারা কি বুঝলাম, এটা দ্বারা বুঝলাম হচ্ছে এফ ড্যাশ একটি অনুচিত্রণ। আশা করি আপনি এটা অনুচিত্রণ যে এটা বুঝে গেছেন। এখন আমাদের কাজ কি, এখন আমরা দেখাবো ফাংশনটা এক এবং তারপরে দেখাবো ফাংশনটা সার্বিক। তো এখন দেখেন, যদি আমরা এখন ধাপ 3 তে কি দেখাতে আসছি, দেখাবো হচ্ছে এই যে আমরা চিত্রটা ধরে নিয়েছি সেটা এক। তো এক দেখানোর সবচেয়ে সহজ কৌশল হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, এরকম মানে কোন একটা ফাংশনকে এক দেখানোর কৌশল হচ্ছে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি ধরে নিয়ে এ ইকুয়ালস টু বি প্রমাণ করা, অথবা এ ইকুয়ালস টু বি ধরে নিয়ে আমরা দেখাবো কি এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তাহলে আমরা এই কাজটাই করবো এখন। এইটা যদি দেখাইতে পারি এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, এটা ধরে নিয়ে আমরা যদি দেখাইতে পারি এ ইকুয়ালস টু বি, তাহলে আমরা বুঝবো হচ্ছে কি এটা এক। এখন আমাদের যে ফাংশনটা কই থেকে কই বর্ণিত, ফাংশনটা হচ্ছে একটা বিভাজন গ্রুপ কে জি বাই কে থেকে কোথায় বর্ণিত, এফ অফ জি তে বর্ণিত। তাহলে এখন আমরা এইখানকার যে এলিমেন্টগুলো এগুলো হচ্ছে কে এ আকৃতির, রাইট, এবং কে বি এ আকৃতির। তাহলে এখানে যে এলিমেন্টগুলো এগুলো হচ্ছে আমাদের ইনপুট, আর এখানে যেগুলো আসবে সেগুলো আউটপুট। তাহলে আমরা ইনপুট নিব কে এ আর কে বি। তাহলে আমরা এই আমাদের যে চিত্রণটা এফ, সেই এফ ড্যাশ, এই এফ ড্যাশের মধ্যে ইনপুট এগুলা দিব, ইনপুট এগুলা দিয়ে দেখাবো যে আমাদের এ ইকুয়ালস টু বি, রাইট, অথবা আমরা দেখাবো হচ্ছে কে এ ইকুয়ালস টু কে বি, যেটা দেখাবো, রাইট। তো এখন দেখেন, মনে করি এফ ড্যাশ অফ কে এ ইকুয়ালস টু এফ ড্যাশ অফ কে বি। তো আমরা তো জানি আমরা এটার সময় এটা লিখতে পারি, কেন লিখতে পারি, কারণ আমরা ধরে নিছি যে এফ ড্যাশ কে এ ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এ। এটা একবার আমরা প্রথমে ফাংশন সংজ্ঞায়িত করার ক্ষেত্রেই ধরে নিয়েছি। সো এটা যেহেতু ধরে নিয়েছি, তাহলে এই পার্টটা থেকে আমরা এটা লিখতে পারি, এটা থেকে এটা লেখাই যায়। সো লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনি এবার একটু উভয় পক্ষে বি ইনভার্স এফ অফ বি ইনভার্স গুণ করেন। এফ অফ বি ইনভার্স যখন আমি গুণ করলাম, তখন এই এফ অফ বি ইনভার্স এখানে আসলো, এই যে এখানেও আসলো। তো এখন এফ অফ বি ইনভার্স মানে এফ অফ বি ইনভার্স এর হোল ইনভার্স, এখন বি এর এফ অফ বি এর হোল ইনভার্স, তাহলে এফ অফ বি এর হোল ইনভার্স যদি এখানে আসে, এবার দেখেন এফ অফ বিটা কোথাকার এলিমেন্ট, এফ অফ বিটা নিশ্চয়ই আপনার হচ্ছে এফ অফ বিটা হচ্ছে জি ড্যাশের এলিমেন্ট, রাইট। আর এই যে এফ অফ বি এর উপরে ইনভার্স, সেটাও কোথাকার, জি ড্যাশের এলিমেন্ট। তো জি ড্যাশের দুটো এলিমেন্ট একটা আরেকটার ইনভার্স গুণাকারে তাদের অপারেশন হোল্ড করছে এখানে, বা এখানে তাদের গ্রুপের জি ড্যাশ যেই প্রক্রিয়া গ্রুপ সেই গ্রুপের কম্পোজিশনে আছে। সো আমরা বলতে পারি এটার কম্পোজ করলে রেজাল্ট আসবে ওই গ্রুপের আইডেন্টিটি, দ্যাটস ওয়াই এখানে আইডেন্টিটি আসলো। সো এখন এই আইডেন্টিটি আসার পরে আপনি এখন দেখেন এই পাশ থেকে এটা লিখতে পারলাম, হ্যাঁ। তো এখন এইটা তো অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি এখানে হোল্ড করা আছে। তো অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি যদি আপনি উইথড্র করেন, তাহলে এই পাশটা নিয়ে আসতে পারেন।
তাহলে এখান থেকে এটা লিখতে পারেন অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি। তাহলে এইটা প্রপার্টি যখন আপনি এখানে লিখলেন, এখন এখান থেকে দেখেন, এখান থেকে আপনি এখানে ই ড্যাশ যে পাইছেন, এই ই ড্যাশের জায়গায় আপনি লিখতে পারেন এফ অফ ই। কিভাবে লিখছেন এটা? এফ অফ ই কিভাবে লিখছেন? কারণ আপনি জানেন একবারে থিওরি 1 নম্বরেই পড়ে আসছেন এফ অফ ই ইকুয়ালস টু ই ড্যাশ, এটা আমরা থিওরি 1 এ পড়ে আসছি। সো সেই জায়গা থেকে আমি এটা লিখলাম। এখন দুই পাশেই আমার চিত্রণটা আছে, অনুচিত্রণটা আছে, তাহলে ওই অনুচিত্রণ যদি উইথড্র করি তাহলে আমরা এ কম্পোজ বি ইনভার্স ইকুয়ালস টু ই পেয়ে যাই। তাহলে এ কম্পোজ বি ইনভার্স ইকুয়ালস টু ই হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, উভয় পক্ষে বি কম্পোজ করলাম, উভয় পক্ষে বি কম্পোজ করলাম। এখন এখানে কম্পোজিশন কেন ডট আর এখানে কম্পোজিশন কেন স্টার? তাহলে ভাই দেখেন, আমি আবারও বলছি, আমি কথাটা অনেকবার বলছি যে এই এলিমেন্টটা কোথাকার, এই এলিমেন্টটা জি ড্যাশের, এই এলিমেন্টটাও জি ড্যাশের, তাদের মধ্যে কোনো কম্পোজিশন যদি থাকে সেটা নিশ্চয়ই জি ড্যাশের কম্পোজিশন। এখন দেখেন এই এলিমেন্টটা কোথাকার, জি এর, এই এলিমেন্টটা কোথাকার, জি এর, তাহলে এই এলিমেন্ট বিও তো জি এর, তাহলে এদের মধ্যে কম্পোজিশন দিলে কোন কম্পোজিশন দিতে হবে? জি এর কম্পোজিশন। তো আমরা জি কে ডিফাইন করছি এরকম, জি কম্পোজ এটা, আর জি ড্যাশ কে ডিফাইন করছি এরকম, জি ড্যাশ কম্পোজ স্টার। ঠিক আছে, সো আমরা এই জি ড্যাশের এলিমেন্ট গুলো যখন পাবো তখন কি আমি তাদেরকে স্টার দিয়ে ডিফাইন করছি, আর জি এর উপাদানগুলো যখন পেয়েছি তখন আমি ডট দিয়ে আমি এখানে ডিফাইন করছি। আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন এই যে বি ইনভার্স বি, এটা মানে কিন্তু আইডেন্টিটি। সো এখানে চলে আসলো আইডেন্টিটি, আর এখানে থাকলো ই দিয়ে আমি গুণ করলাম, আসলে ই থাকবে, বি থাকবে, সরি। তাহলে কি পেলাম? ই এ ইকুয়ালস টু বি, এ ইকুয়ালস টু বি পেয়ে গেলাম। তাহলে এ ইকুয়ালস টু বি যদি পেয়ে যাই তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা দেখাইছি যে এ ইকুয়ালস টু বি, তার মানে আমরা এখন বলতেই পারি যে এই ফাংশনটা, এটার মানে কি, এটার মানে হচ্ছে ফাংশনটা এক এক, এটার মানে কি ফাংশনটা এক এক। আমরা এই যে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি ধরে নিয়েছি, এফ অফ এ ইকুয়ালস টু কি এফ অফ বি ধরছি, আর এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি ধরার জন্য এই লাইনটাই তো যথেষ্ট। এই লাইন আমরা ফাংশনটা ডিফাইন করার ক্ষেত্রে বলে আসছি। তো এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি ধরে আমরা দেখাইছি কি এ ইকুয়ালস টু বি। তো এ ইকুয়ালস টু বি দেখানোর পরে আমরা কি বুঝে গেছি? ফাংশনটা এক এক। এটা হচ্ছে এক এক দেখানোর কৌশল। এখন এখানে চলে আসেন, আমরা এবার দেখাবো কি ফাংশনটা সার্বিক। তাহলে এই ফাংশনটা সার্বিক, এটা প্রমাণ একবার ইজি। এই ফাংশনটা অর্থাৎ এই চিত্রণটা যে এফ ড্যাশ আমরা ধরে নিয়েছি সেটা সার্বিক। তো এটা সার্বিক কিনা আমরা একটু দেখি। সার্বিক করার জন্য আমাদের কি করতে হবে? দেখাইতে হবে যে তার যে জিতে যে এলিমেন্ট গুলো আছে, জি এর এমন কোনো এলিমেন্ট নাই সিঙ্গেলি পড়ে আছে, অর্থাৎ তার সেই কারো ইমেজ না, এরকম কোনো এলিমেন্ট জি এফ অফ জিতে নাই, এই কথাটাই আমাদের দেখাইতে হবে। খুবই সিম্পল ব্যাপার। এফ অফ জিতে এমন কোনো এলিমেন্ট নাই যেটা এফ অফ জি বাই কে এর কোনো এলিমেন্টের ইমেজ, এমন কোনো এলিমেন্ট এফ অফ জিতে থাকবে না, এটা আমরা দেখাবো। এখন আমরা ধরে নিলাম যে এফ অফ জি, এফ অফ এই যে এই এফ অফ এ, কারণ এফ অফ জিতে যে এলিমেন্টগুলো থাকবে সেটা এফ অফ এ আকারেরই হবে, রাইট? তো এফ অফ এ কোথায় আছে? এফ অফ জিতে আছে, যেখানে এ জি এর এলিমেন্ট, কারণ এই যে জি এটা, তো জি এর এই এলিমেন্টগুলো এখান থেকে জি ড্যাশে যাবে, এটা জি, এটা জি ড্যাশ। তো জি ড্যাশের মধ্যে একটা আছে এফ অফ জি, এই যে এই অঞ্চলটা। তো এ যদি হয় জি এর এলিমেন্ট, তাহলে এফ অফ জি যদি এই যে এই এফ অফ জিটা, এফ অফ এটা যদি এফ অফ জিতে চলে আসে, তাহলে এখন এখান থেকে আমরা কি বললাম? এই যে তাহলে কে এ বিলংস টু জি বাই কে বিদ্যমান, যেন কে এ বিলংস টু জি বাই কে। তো কে এটা কোথাকার? এখানকার। কে এটা এখানকার, কারণ কে একটা উপগ্রুপ, তার সাথে এই এটা গুণ হলে কে বাই এ, এই কে বাই এ এর এলিমেন্ট গুলো কেমন? কে জি বাই কে এর এলিমেন্ট গুলো হচ্ছে কে এ টাইপের, অর্থাৎ কোসেটস। তো কোসেট গুলো তো এই গ্রুপই থাকবে, তাহলে কে এ অবশ্যই বিদ্যমান থাকবে কোথায়? জি বাই কে তে, যেন এফ ড্যাশ অফ কে এ ইকুয়ালস টু এফ অফ এ হয়। তাহলে এখান থেকে এই যে এই গ্রুপটাকে আমি যদি বলছি, এই গ্রুপটাকে যদি বলি হচ্ছে জি বাই কে, এই গ্রুপের এলিমেন্ট গুলো হচ্ছে কে এ। আমাদের এখান থেকে যে চিত্রণটা সেটা হচ্ছে এফ ড্যাশ। তাহলে এ যদি এফ জিতে থাকে তাহলে এই এলিমেন্টটা তো এই টাইপেরই হবে। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এফ ড্যাশ অফ কে এ মূলত এই এফ অফ জিতেই আছে, এফ অফ জিতেই আছে, মানে এফ অফ এ কে নির্দেশ করতেছে। এফ অফ জির মধ্যে যারা, তারা কি এই যে এটা এফ অফ এ না? তাহলে এই যে এইটা মূলত এই ঘরে যাচ্ছে, এইটা মূলত এই ঘরে যাচ্ছে, আর এ মানে হচ্ছে এই টাইপের উপাদান, তাহলে এইটা মূলত এটাকে নির্দেশ করতেছে। তাহলে আমরা বলতে পারি এটা সমান এইটা, এফ অফ এ। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা এটা হয়ে গেছে। তো এটা যদি হয় তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ এফ অফ এই এফ ড্যাশ অফ জি বাই কে ইকুয়ালস টু এফ অফ জি। তাহলে এফ ড্যাশ অফ জি বাই কে মানে কি? এফ ড্যাশ অফ জি বাই কে মানে হচ্ছে এই যে এই জি বাই কে এই গ্রুপটার যে এলিমেন্ট, তাদের ইমেজগুলো সব এখানে আছে, এখানে সবাই আছে। তার মানে এই যে এই শুধুমাত্র এফ ড্যাশ অফ জি বাই কে এর এলিমেন্টগুলারই এই জি বাই কে এর এলিমেন্টগুলোর ইমেজ হচ্ছে এইটা,
সেটাই কোথায় আছে, এফ অফ জি তে আছে। আমরা এটা আসলে প্রমাণ করে দিলাম। তার মানে এর এফ ড্যাশ অফ জি বাই কে এর এলিমেন্ট তো নির্দিষ্ট সংখ্যক, এবং তারা তো কি, তারা তো জি ড্যাশের মধ্যে আছে। তার মানে কি জি ড্যাশের উপাদান একটা আসলে মানে স্থির ওইখানে পড়ে থাকার কথা না, কারণ ওখানে ওই উপাদানগুলোই আসছে যারা জি বাই কে এর এলিমেন্টের ইমেজ। তো জি বাই কে এর এলিমেন্ট যদি আমি না নেই, ওখানে তো বাড়তি কোনো ইমেজ আসার প্রশ্নই আসে না। তো আমরা এটাই বলতে পারি যে এটা মিন করে, এটা মিন করে যে এফ ড্যাশ অফ জি বাই কে এর এলিমেন্ট গুলোই এফ ড্যাশ অফ জি বাই কে, এই জিনিসটাই মূলত এফ অফ জি। তো এই জিনিসটা আমি জি বাই কে থেকে যদি কোনো ইনপুট না দিই, ওখানে কি বাড়তি কোনো কিছু আসবে না। তাহলে এটা কি মিন করে, এটা মিন করে হচ্ছে যে আমাদের এই যে এইটা সার্বিক ফাংশন, এই যে ফাংশনটা এটা মিন করে কি, ফাংশনটা সার্বিক। কোন ফাংশনটা, এফ ড্যাশ ফাংশনটা সার্বিক, ইহা নির্দেশ করে, বা দ্যাট ইমপ্লাইজ আমরা এখান থেকে লিখতে পারি কি, দ্যাট ইমপ্লাইজ এখান থেকে আমি এভাবে লিখতে পারি যে দ্যাট ইমপ্লাইজ এফ ড্যাশ চিত্রণটি সার্বিক। তো যেহেতু আমরা উপরে পরপর পরপর চারটা জিনিস প্রমাণ করছি, প্রথমে আমরা ফাংশনটা ডিফাইন করলাম, এরপর দেখলাম ফাংশনটা কি এক্সিস্ট করে বা ফাংশনটা ওয়েল ডিফাইন্ড, তারপর আমরা প্রমাণ করছি ফাংশনটা এক এক, এবং ফাংশনটা এক একের আগে আমরা প্রমাণ করছি এটা একটি অনুচিত্রণ হওয়ার পরে আমরা সমচিত্রণ প্রমাণের জন্য তাকে দেখালাম এক এক, এবং দেখালাম হচ্ছে সার্বিক। তাহলে ইহা নির্দেশ করে চিত্রটি কি, এফ ড্যাশ চিত্রটি সার্বিক। তো সার্বিক এটার মানে কি, এখন আমরা চারটা জিনিস প্রমাণ করে ফেলছি না, তাহলে অর্থাৎ এফ ড্যাশ যেটা আমরা প্রমাণ করে ফেলছি, অর্থাৎ এফ অফ জি বাই কে, এটা দ্বারা বোঝাই হচ্ছে কি সমচিত্রণ। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা বুঝে গেছেন। তো এই ছিল আমাদের এই থিওরাম 9। এই থিওরাম 9টা পরীক্ষায় 100% আসবে ইনশাআল্লাহ। সো আপনারা যারা এবার পরীক্ষা দিবেন, কোনোভাবে এই থিওরি না বুঝে পরীক্ষা হলে যাবেন না। এবং আপনাদের আরো একটা কথা বলি, ল্যাগ্রাঞ্জের থিওরাম সেই জিনিসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে উপগ্রুপের গ্রুপের ক্রমকে ভাগ করে এই যে ল্যাগ্রাঞ্জ, আর হচ্ছে এই যে আপনাদের কি সমচিত্রণের প্রথম উপপাদ্য, এটাকে সমচিত্রণের প্রথম উপপাদ্য বলে। তো এই জিনিস দুটো আপনাদের পরীক্ষা 100% আসবে, 20 নাম্বার আপনাদের জন্য থেকে গেল। তো 20 নাম্বার আপনারা এই দুটো থিওরি থেকে পাবেন। সো পড়ালেখা করে একটু যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের কোনো পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।